আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরটিভির বিশেষ আলোচনা গোল টেবিল অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ শাহজাহান। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাম্প্রতিক কালের ঘটে যাওয়া যে বিষয়টি আপনারা সবাই জানেন, যেটিকে আমরা সাভার ট্র্যাজেডি হিসেবে আখ্যায়িত করেছি বা জানি, এইভাবে লেখালেখি হচ্ছে, এবং এর পুনরাবৃত্তি রোধে বা বন্ধে আমাদের কী করণীয় রয়েছে, এটি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আর এই আলোচনায় আমাদের সাথে আজকে যারা থাকবেন আমরা সবাই তাদের পরিচয় কিছুক্ষণের মধ্যে নিয়ে নিচ্ছি। তার আগে যে কথাটি বলতে চাই, আমরা মনে করি যে স্মরণকালের মধ্যে এটি একটি ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় সাধারণ মানুষের অংশগ্রহণ, বিভিন্ন বাহিনীর লোকদের অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ততা কিভাবে হয়েছে সেটিও মূল্যায়নের বিষয় এখানে রয়েছে। তেমনিভাবে এমনি একটি দুর্ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে, সেটা বাংলাদেশের ইতিহাসে পুনরাবৃত্তি শুধু বেড়েই যাচ্ছে। সুতরাং আমরা সব কিছু নিয়েই এখানে খোলামেলা আলোচনা করব এবং আমাদের সাথে দর্শক শ্রোতারাও থাকবেন। আমরা প্রথমে পরিচয় পর্বটি সেরে নিচ্ছি। আমরা ডান দিক থেকে আপনারা মেহরবানি করে নিজের পরিচয়টি দিয়ে যদি শুরু করেন। আসসালামু আলাইকুম, আমার নাম সৈয়দ সাদেক আহমেদ, আমি পরিচালক বিজিএমইএ। আসসালামাইকুম, আমার নাম মোহাম্মদ মুসা, আমি সাবেক সচিব এবং সাবেক মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাহরিয়ার আলম, জাতীয় সংসদ সদস্য, রাজশাহী 6 থেকে নির্বাচিত। সবাইকে শুভেচ্ছা, খালিকুজ্জামান, সাধারণ সম্পাদক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। আসসালামু আলাইকুম, আমার নাম অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাসির উদ্দিন, আমি সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ছিলাম, বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমি স্থপতি মোবাশির হোসেন, সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। শুভেচ্ছা, আমি মোস্তফা মিশু, সাধারণ সম্পাদক গণতান্ত্রিক বিপ্লবী পার্টি এবং সভাপতি গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। সম্মানিত আলোচকবৃন্দ, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আমাদের সাথে অভিনন্দন এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন, জানাতে পারেন আপনাদের প্রতিক্রিয়া, মতামত এবং প্রশ্ন করতে পারেন টেলিভিশন স্ক্রিনে দেখা এই নাম্বারগুলোতে। আজকে মূল আলোচনায় যাবার আগে আমরা এই সাভার ট্র্যাজেডি নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, বিশেষ প্রতিবেদন, সেটি দেখে নেব। এমন দুর্যোগ কিংবা ধ্বংসযজ্ঞ বাংলাদেশে নতুন কিছু নয়। প্রকৃতির খেয়াল খুশির কাছে জিম্মি এদেশের মানুষকে প্রকৃতির সঙ্গেই সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। শুধু প্রকৃতি নয়, মানুষের অবহেলা কিংবা লোভের কারণেও অনেক সময় দুর্যোগের ঘনঘটা দেখা দেয়। এমন এক হৃদয় বিদারক ঘটনা গত বছরের নভেম্বর মাসে। সেদিন সাভারের তাজরিন গার্মেন্টসে ভয়াবহ আগুনে মারা যায় 100-ও বেশি শ্রমিক। এরও কয়েক মাস আগে হামিম গ্রুপের গার্মেন্টসে আগুনে মারা যায় আরও বেশ কিছু পোশাক শ্রমিক। এত শোক, এত প্রাণহানি আর ক্ষয়ক্ষতির পরও এসব দুর্ঘটনা প্রতিরোধে কতটুকু প্রস্তুতি রয়েছে তা বোঝা যায় গত বুধবার রানা প্লাজা নামের এই ভবন ধসের পর, যেখানে 4 দিন পরেও শেষ হয়নি উদ্ধার তৎপরতা। কর্তৃপক্ষের অতি লোভ লালসার নির্মাণের ত্রুটির কারণে নিভে গেছে 350-ও বেশি জীবন প্রদীপ। অবস্থা এমন যে উদ্ধার করার সরঞ্জামের অভাবের কথা প্রকাশ্যে বলতে সাহস পাচ্ছেন না উদ্ধারকর্মীরা। আমাদের যেটা দরকার, আরো আমাদের সাজ সরঞ্জাম দরকার, আমাদের দুর্যোগ মোকাবেলার জন্য আরো সক্ষমতা বাড়ানো প্রয়োজন। এত তর্ক বিতর্কের মধ্যেই দেশে ঠায় দাঁড়িয়ে আছে এমন অনেক ঝুঁকিপূর্ণ ভবন। আমি তো জানি অন্তত 90% এই বাংলাদেশের বিল্ডিং তৈরি হয়, কেউ বিল্ডিং কোড মেনে করে না, বাস্তবতা। তাহলে সবই অ্যাবলিশ করে দিতে হবে, সবই ডিমলিশ করে দিতে হবে। আর এমন একটি বিতর্কিত ভবনের মালিকানা খোদ বাংলাদেশ গার্মেন্টস মালিকদের সংগঠনের। আপনারা দেখেছেন হাতির ঝিলের দৃষ্টি নন্দন হয়েছে, কিন্তু সেখানে একটা ছোট্ট মনে হয় যেন বিস্ফোরণ মতো একটা জিনিস রয়ে গেছে, সেই বিজিএমইর ভবনটা। এমন অনিয়ম আর অব্যবস্থাপনার বেড়াজালে আবদ্ধ ভবনগুলোর কারণে যে কোনো সময় যান এবং মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে না সেই নিশ্চয়তা দিতে পারছেন না
কেউ। এই অবস্থায় এখনই প্রস্তুতি না নিলে ভবিষ্যতে এমন দুর্ঘটনার সময় হায় হুতাশ করা ছাড়া জাতির আর কিছুই করার থাকবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রতিবেদনটি দেখলাম। এবার আমরা সরাসরি আলোচনায় চলে যাব এবং আলোচনায় আমরা প্রথমে যাচ্ছি সাবেক সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর সাবেক ডিজি জনাব মোহাম্মদ মুসা সাহেবের কাছে। মুসা ভাই, প্রাকৃতিক বিপর্যয় একটা বিষয় রয়েছে, আরেকটি হচ্ছে মানুষ সৃষ্ট বিপর্যয় বা কৃত্রিম যেগুলো তৈরি হয়। তো এই যে এগুলো যেটাই হোক না কেন, এগুলো মোকাবেলায় আমাদের অবস্থান কতখানি সন্তোষজনক, এবং যদি সন্তোষজনক না হয় তাহলে কেন এবং আমাদের কি করণীয় রয়েছে? ডক্টর শাহজাহান সাহেব, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। প্রথমেই বলি, যেগুলো প্রাকৃতিক দুর্যোগ, যেমন বন্যা অথবা আর্থকোয়েক, তারপরে ঝড়, সাইক্লোন, এগুলো মোকাবেলার জন্য আমাদের দেশে বিদেশে ট্রেনিং দেওয়া হয়েছে। আমাদের দেশের অফিসারদের, রেড ক্রিসেন্ট কর্মীদের এবং ডিজাস্টার ব্যুরোর কর্মকর্তাদের, রিলিফ মিনিস্ট্রি, তারপরে আপনার ফায়ার ব্রিগেডের। কিন্তু ম্যান মেড ডিজাস্টার, সেটার কিন্তু কোনো ট্রেনিং আমাদের দেওয়া হয় নাই। কেন হয় না আমি বলি। ম্যান মেড ডিজাস্টার যেমন ইন্ডিয়ায় ম্যান মেড ডিজাস্টার হয় না কেন? কারণ এগুলো ইন্ডিয়ার যে গোয়েন্দা বাহিনীগুলো আছে, তারা ভেরি শার্প। 4-5টা গোয়েন্দা বাহিনী আছে, আমাদের 7টা গোয়েন্দা বাহিনী আছে। এরা এই যে জায়গায় যে বিল্ডিংটা করেছে, এই যে যুবলীগের কে, এবং সে ক্লাস 8 পাস ছেলে, সে এর আগে 2টো মার্ডার করেছে, তারও কোনো বিচার হয়নি, এবং সে আইনের ঊর্ধ্বে ছিল সবসময়। এবং সেই যে বিল্ডিং করতেছে, এবং কিরকম দুঃসাহস ওখানে। যে আমি নিজে সাভারের, আমি 3 দিন ছিলাম, শাহজাহান সাহেব আপনি যারা শুনছেন, আমি 3 দিন ছিলাম। আমার সাথে মুক্তিযোদ্ধা একজনকে বমি করেছে, ওখানে চ্যানেল যে রিপোর্টে দেখলাম কাঁদতেছে, আমরা কেঁদে ফেললাম। মানে একজন বলছে যে ফিরে এসে বলছে যে গর্ত থেকে বলছে যে সে মরে যাওয়ার আগে বলছে আমার মাকে আপনার হাতে দিয়ে গেলাম, দেখবেন। তার মা কোন গ্রামে কেউ জানে না। সুতরাং এই ম্যানমেড ডিজাস্টার করেছে কারা? যারা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে ভাবে তারা। যেমন এই যে এতগুলো, এই যে আপনার এখন দেখালেন যে আগুনে পড়ে গেছে, হয়েছে, কোনো তাদের বিচার হয় নাই, কোনো তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। আমি মোহাম্মদ মুসা, আমার দুঃখ বেদনা আরও অন্যান্যদের চেয়ে বেশি বলে আমি মনে করি। কেন? আমার নেতৃত্বে হনুলুলিতে 2000 সালে এই হনুলুলিতে বাংলাদেশকে ডিজাস্টার মডেল কান্ট্রি ঘোষণা করা হয়েছে। অ্যাকচুয়ালি আমার মডেল ছিল, আমার নামে দিচ্ছিল। আমি বললাম না, একজন স্টেকপোলকে বললো যে না, তুমি এটা বাংলাদেশের নামে দাও, এবং বাংলাদেশ ডিজাস্টার মডেল কান্ট্রি হলো। আজকে আমাকে তারপরে কোপেতে নিয়ে গেছে, ভূমিকম্পে তুরস্ক নিয়ে গেছে। আমি তুরস্কের কথা বলি, খুব ইম্পর্টেন্ট। তুরস্কে যে বিল্ডিংগুলো ধসে পড়েছে তুরস্কের যে বিরাট ভূমিকম্পে, প্রায় 42টা কটা, সেই স্থপতিদের সার্টিফিকেট বাতিল করে দিয়েছে, এবং যেটা প্রকাশিত ছিল সার্টিফিকেট বাতিল করে দিয়েছে, এবং তারা এখন পান বিড়ি বিক্রি করে খায়। কিন্তু আমাদের দেশে নো অ্যাকশন। এবং ম্যানমেড ডিজাস্টারের কারণে আমাকে যদি অনুমতি দেওয়া হয়, আমাকে এখানকার একজন ভারত উপমহাদেশের একজন অ্যাম্বাসেডার আমাকে বলেছে, আমি নাম বলবো না, বলছে এই যে মানুষের পশুবৃত্তি যখন জাগ্রত হয়, মনুষ্যত্ব বিসর্জন দিয়ে পশুবৃত্তি জাগ্রত হয়, তাকে হত্যা করতে হয়। কিন্তু গণতন্ত্র হত্যা নিষিদ্ধ বলে হত্যার ভয় দেখাতে হয়। হত্যার ভয় কি? আইন। সেই একটা আইন যদি আমরা করতে পারি, এই যে আমি একটা বিল তৈরি করে নিয়ে আসছি, আমি বঙ্গভবনে 21 বছর ছিলাম, অর্ডিন্যান্স বিল তৈরি করার আমার ড্রাফট করার অভিজ্ঞতা আছে। এই বিলে আমরা বলেছি, কোনো মালিক যদি তার কারণে কেউ প্রাণহানি হয়, তবে তার সেই কর্মীর 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আর যদি 10-এর অধিক মৃত্যু হয়, সেটাকে গণহত্যা বলে গণ্য করতে হবে। সেক্ষেত্রে মালিকের মৃত্যুদণ্ড হবে, এবং মালিকের সর্বস্ব বিক্রি করে ওই যারা গণহত্যার শিকার যতগুলো লোক, তাদের মধ্যে বিতরণ করতে হবে। এই আইনটা আমরা করতে কেন বলছি? নট দ্যাট যে আমরা তাদেরকে মৃত্যুদণ্ড দিতে চাই। এই আইনটা দিলেই না হয়, এই বিলটা যদি জাতিজনক কন্যা শেখ হাসিনা দিয়ে দেন, আমি বলছি আগামীকাল থেকে কোনো বিল্ডিং কোথাও ধস নামবে না। আপনি যদি না করেন, আগামীকাল টঙ্গীতে একটা ধস নামবে, পরের দিন গাজীপুরে, পরের দিন নারায়ণগঞ্জে, পরের দিন টঙ্গীতে। আমি বলি এই পান্থপথে একটা গার্মেন্টস আছে, এক লোক আমাকে খুব ভালোবেসে বলতে লাগলো যেতে হবে। আমি গেলাম, গিয়ে দেখি তার ওই ইলেকট্রিসিটি চলে গেছে, যে মেশিন অন করে দিয়েছে, বিল্ডিং কাঁপতেছে। আমি ভয় ছিল বিল্ডিং থেকে চলে আসছি। মোসা ভাই, আমরা বলছিলাম যে এই প্রক্রিয়াটা যে ধ্বংসযজ্ঞ হচ্ছে,
বাট এখানে যে উদ্ধার প্রক্রিয়াটা বা যে প্রক্রিয়া কাজগুলো চলছে, যে প্রক্রিয়া উদ্ধার হচ্ছে, কেউ বলছেন যে ওখান থেকে আমরা দেখছি টেলিভিশন স্ক্রিনে কেউ এটা চাচ্ছে, কেউ বলছে আমাদের এটা নাই, বিভিন্নভাবে আছে। তো এইটা কি সন্তোষজনক কিনা, এটা যদি এক কথায় বলেন। সাহেব, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সেখানে যে হাসান সরোয়ার্দী আছে, অন্যান্যরা আছে, আমি সারাক্ষণ তাদের সাথে যোগাযোগ করছি। জামিল চৌধুরী সাহেব তাদের সাথে যোগাযোগ করতেছে, আমরা করতেছি, আমরা সহযোগিতা করতে। ইউ আর রাইট, অনেক ছোট, আপনার কাছে আবারও আমি উত্তরটা দিয়ে নাই। ইউ আর জাস্ট রাইট, আমাদের অনেক ছোট ছোট ইকুইপমেন্টস নাই। এটা আমি মোবাশ্বের সাহেবকে বলবো, এ বিষয়ে উনি আমাদের অভিজ্ঞ। আমরা একটা ফোন নিচ্ছি, দর্শক একটা ফোন নিচ্ছি আমরা। হ্যালো দর্শক, আপনার নাম বলুন এবং প্রশ্নটি করুন প্লিজ। আমি কাফরুল থেকে বলেছি। আমার প্রশ্ন হলো যে প্রধানমন্ত্রী বলছে যে ভূমিকম্প বা যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য তারা সবকিছু রেডিকুশ আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সাভার যে দুর্যোগটা হচ্ছে সেই অনুযায়ী তো কিছুই পাওয়া যাচ্ছে আর জনগণ থেকে সাহায্য চাচ্ছে উল্টা, যে টর্চ লাইট দরকার এটা সেটা। এখন এর মাধ্যমে আমরা কি বুঝতে পারতেছি জিনিসটা যে কি চাচ্ছে, কি হতেছে দেশের মধ্যে? আচ্ছা, আমরা এই আমি একটু বলি, ওনাকে চলে যান। আমি নিজে বলছি, এটা হলো 2005-এ, আপনি একটু ব্যাখ্যা দিয়েন। 5-এ জাতিসংঘের নেতৃত্বে আমেরিকা এবং আমরা সেনাবাহিনী ডিজাস্টার মিলে বাংলাদেশে ট্রেনিং হয়েছে দুর্যোগ ব্যবস্থা, বিশেষ করে ভূমিকম্পের। তারা যে তালিকা দিয়ে গেছিল আমার কাছে আছে, সেই তালিকার একটা যেগুলো ছোট ছোট জিনিস কেনা হয়নি, যেখানে কমিশন, সেইগুলো কেনা। বলুন। আমি আমার মনে হয় আমার বক্তব্য উনি রাখলে আরো বেশি উপকৃত হবে। আচ্ছা, আপনার একটা প্রশ্ন ছিল আমাদের একজন দর্শকের, সেটা কি আপনি উত্তর দিতে চাচ্ছেন? একটা দর্শকের প্রশ্ন ছিল যে উনি বলছেন ইকুইপমেন্টের অভাব, সাধারণ জনগণের কাছে সহায়তা চাওয়া হচ্ছে, এবং এই আমি আমার বক্তব্য সেটা এসে যাবে। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলে একটা মন্ত্রণালয় আছে, ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট। উনি সেখানে ডিরেক্টর ছিলেন, ডিজি ছিলেন। যদি কোনো একটা বিল্ডিং আগুন লাগে, ফার্স্ট ডাকতে হবে আপনার কি বলে ফায়ার ব্রিগেড। ফায়ার ব্রিগেড ডাকার জন্য আমাকে দণ্ডাইতে হবে হোম মিনিস্টারের কাছে। ফায়ার ব্রিগেড আন্ডার হোম মিনিস্ট্রি, নট আন্ডার দি ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্ট্রি। এই যে প্রথম থেকে যে গলত, এই গলতগুলি আমাদেরকে আইডেন্টিফাই করে আমাদের শুধরিয়ে নিতে হবে। অতীতের দুর্ঘটনাগুলো যদি সুষ্ঠু বিচার হতো, দোষীদের যদি বিচার করা হতো, তাহলে এটার পুনরাবৃত্তি করতো না। আজকের এটাকে হৃদয় বিদারক বললেও শব্দ আপনার সাফিসিয়েন্ট না। আজকে সাভার ট্রাজেডি, এটা সারা দেশ, সারা জাতি, সারা বিশ্বকে নাড়া দিয়েছে। ইট ইজ এ ম্যান মেড ট্রাজেডি, আই মাস্ট সে। ম্যান মেড ট্রাজেডির হওয়ার কারণটা কি? এখানে এগিয়ে আসতে হবে, আমাদেরকে একটা প্রপোজাল নিয়ে জাতির সামনে আমাদেরকে আলোচনার মধ্যে আসতে হবে কিভাবে এটা স্টপ করা যায়। যেখানে আপনার দুর্যোগ, ন্যাচারাল ক্লাইমেটি দুর্যোগ ফেস করার জন্য আমাদের তো ইকুইপমেন্টস নাই। লোকাল আমাদের এই যেগুলি ম্যানমেড ট্রাজেডি, এগুলি থেকে মানুষ রেস্কিউ করার জন্য যে ইকুইপমেন্টস দরকার, সেই ইকুইপমেন্টস আমাদের কাছে নাই। গত 4 দিন ধরে উদ্ধার কার্য চলছে, অথচ আমাদের ইকুইপমেন্টসের অভাবে তারাই বলছে আমাদের ইকুইপমেন্টস নাই। যে দেশে কয়েক হাজার কোটি টাকা চুক্তি করে রাশিয়া থেকে আপনার অস্ত্র কেনার হয়, সে দেশে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য ইকুইপমেন্টস কিনতে বাধাটা কোথায়? আমি বলবো যে ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্ট্রির এটা টোটাল ফেলিউর। ওনার উচিত ছিল যে এই যে ইকুইপমেন্টসগুলো কি কি দরকার সেগুলো ওনাকে কালেকশন করা। যেখানে আমরা MiG-29 আনতেছি, আমরা যেখানে 20,000 কোটি টাকার চুক্তি করছি অস্ত্র আনার জন্য, আমার মানুষ বাঁচানোর জন্য আমাকে কি পদক্ষেপ আমরা নিয়েছি জাতির কাছে আজকে সেটা বিবেচ্য বিষয়। দ্বিতীয়ত কথা হচ্ছে, অতীতে কেন বিচার হলো না, দুর্ঘটনাগুলোর জন্য বিচার কেন হয় নাই? আমি মুসা সাহেবের দিকে যাচ্ছি না, উনি বলেছেন যে হাই হ্যান্ডেডনেস দ্বারা সব রাঘব বল, সেই জন্য বিচার হয় না। আমি শুধু এখানে বলতে চাই যে আমরা এর একটা সুষ্ঠু সমাধান দরকার। বিল্ডিং, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বললেন বিল্ডিং কোড মানা হয় না, মানা না হলে তার বিচারের ব্যবস্থা কেন হয় না? মানে ইন্সপেক্টর, আমি একটু আপনাকে সম্পূরক প্রশ্ন করছি যে ইন্সপেক্টর যে ধসটা হয়েছিল 2005-এ এবং সেখানে অসংখ্য লোক মারা যায়, ওটারও কিন্তু বিচার হয়নি। বললাম তো, অতীতের দুর্ঘটনাগুলোর বিচার না হওয়ায় এই ঘটনাগুলো পুনরাবৃত্তি ঘটছে। আমি শুধু এটুকুই বলবো
যে বিল্ডিং মেটেরিয়ালস আপনার এখানে রাজুক আছে, বিভিন্ন জায়গায় আছে, তারা বিল্ডিং এর একটা অ্যাপ্রুভাল দিয়ে দেয়। এই তারা তাদের কাছে যখন বড় বড় আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা সার্টিফাই করে দেয়, তারা ওখানে এটা দেখে রেখে তারা একটা অ্যাপ্রুভাল দিয়ে দেয়। বিল্ডিং নকশা অ্যাপ্রুভাল লাগে রাজুক থেকে বা বিল্ডিং চিটাঙের সিরিয়া থেকে, রাজশাহীর RDA থেকে, সবার থেকে লাগে। বাট যে লোক আপনার নকশা অ্যাপ্রুভ করে নিয়ে গেল, সে অ্যাজ পার বিল্ডিং কোড, অ্যাজ পার নকশা, অ্যাজ পার স্ট্রাকচারাল ডিজাইন সে বিল্ডিং করছে কি না সেটা তাকে দায়িত্ব কার। Unless you fix up the responsibility for 100% compliance of the approved plan, এই দুটো কথা বলতে আপনারা তো এড়াতে পারবেন না। কারণ আপনার রাজুকে একটা প্ল্যান অ্যাপ্রুভ করে দিয়ে দিল উইথ স্ট্রাকচারাল ডিজাইন, উইথ কীভাবে হবে না হবে সব কিছু, কিন্তু সে ফিল্ডে গিয়ে যে মালিক যদি সেভাবে না করে তার জন্য কি শাস্তির বিধান আছে। সো there should be a supervising authority, there should be an authority, lawful authority, to take a final certificate after the completion of the building that this building has completed as per design structure design given by the Raju. সেই সার্টিফিকেটটা তাকে নিয়ে জমা দেওয়ার পর then he could start business in that building. এটা একটা প্রভিশন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। দ্বিতীয় যেটা আমি মনে করি সেটা হচ্ছে কি, গার্মেন্টস সেক্টর, it is one of the booming sector in our country. Foreign exchange আমরা আর্ন করি এটা দিয়ে, একটা আছে সেটা ধ্বংস হওয়ার পথে এখন। এখানে শুধু একটা পরিপূরক প্রশ্ন করে যে রাজুক অনুমোদন দিলেই কি সেটা আপনি মনে করেন যথেষ্ট? কারণ রাজুকের অনুমোদন নিয়ে এরকম অসংখ্য বিল্ডিং রয়েছে যেগুলোর মধ্যেও অনেক ত্রুটি রয়েছে। রাজুক আমি পাবলিক রাজুকে কিভাবে অনুমোদন দেয় সেটা সবাই জানে, কিন্তু তারপরও রাজুক যখন যেটা অনুমোদন দেয় স্ট্রাকচারাল ডিজাইন যেটা ভিত্তিতে তারা অনুমোদন দিয়েছেন, তাদের একটা স্ট্যান্ডার্ড মনে হয় এই প্রশ্নের উত্তরটা আমি দেব। উনি দেবেন। আচ্ছা, তাহলে আমরা একটু মুবাশশির সাহেবের কাছে যাই, আবার আপনার কাছে আসবো। সাজান ভাইয়ের মাধ্যমে ওনার জবাবটাই আসবে আমার জন্য মেটেরিয়াল। আমি আপনার কাছে পরে আসবো। লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে গতবার বিজেপি বলেছিল একটা তারা সার্ভে টিম করবে, সার্ভে করে তারা সারা বাংলাদেশে দেখবে কোন কোন ফ্যাক্টরি বিল্ডিং গুলো ফ্যাক্টরি চালানোর জন্য ফিজিবল। টিল টুডে দ্যাট ডিড নট সি দি লাইট অফ দি ডে। এটার জন্য বিজেএম এর কর্মকর্তা থেকে দায়ী করার দরকার। তারা যদি সার্ভে করতো, সার্ভে করে বলতো যে এইসব বিল্ডিং এর যে ফ্যাক্টরি আছে এগুলি নট কম্পিটেন্ট এনাফ টু রান দ্য ইন্ডাস্ট্রি। ধন্যবাদ জনাব মোহাম্মদ নাসির। আমরা আপনার কাছে আবার আসছি, মুবাশশির সাহেবের কাছে আমরা যাব। আপনার কাছে আমরা একটু মুবাশশির সাহেবের কাছ থেকে আসি। আমরা মুবাশশির সাহেবের কাছে যেটা বলছি, আমি একটু শুরু করি। সেটি হচ্ছে আপনার কাছে প্রত্যাশা অনেক, যেটা জানার বিষয় থাকে সেটি হচ্ছে এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন এসছে, একটা দুটো ঘটনা নিয়ে আমরা যখন হিমশিম খেয়ে যাচ্ছি, তখন যদি 7 বা ততোধিক মাত্রার ভূমিকম্প হয়, এই কৃত্রিম যে ডিজাস্টার এর চেয়ে যদি প্রাকৃতিক ডিজাস্টার আসে, তখন অনেকগুলো প্রশ্ন জড়িত হয়ে যায়। ইউটিলিটি সার্ভিসের ব্যাপার আসে, ম্যানেজমেন্টের বিষয় আছে, কমান্ড অ্যান্ড কন্ট্রোল আছে, ইকুইপমেন্ট আছে, সব কিছু নিয়ে সার্বিকভাবে আপনি মনে করেন আমাদের অবস্থান কি, আমরা কিভাবে এ থেকে উত্তরণে যেতে পারি? আমি দুটা পর্বে আমি কথাগুলি বলবো। একটা হচ্ছে যে কিছুক্ষণ যা যা আলাপ হয়েছে তার কিছু কিছু উত্তর দেবো। তার আগে আমি একটু শুরু করব আশাব্যঞ্জক কিছু কথা দিয়ে। প্রথম দিন যখন বিকালবেলা এই বিল্ডিংটি ক্র্যাক হওয়ার সাথে সাথে সিদ্ধান্ত নেওয়া হলো যে এই বিল্ডিং ব্যবহার করা যাবে না, অ্যাবান্ডেন ডিক্লেয়ার করা হলো, শ্রমিকদের বের করে দেওয়া হলো, ব্যাংক বন্ধ করে দেওয়া হলো। দ্যাট ওয়াজ এ এক্সট্রা অর্ডিনারি থিং ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। আমরা ইনস্টিটিউটে বসে এটা নিয়ে আলাপ করছিলাম যে বাংলাদেশের মানুষজনের চিন্তা চেতনা এবং দূরদর্শিতা ট্রিমেন্ডাসলি উপরের দিকে চলে গেছে, সচেতনতা। এই অবস্থাটা আরো বিরাটভাবে সারা বিশ্বে প্রমাণিত হতো যদি রাত্রের ভিতরে একটি চিন্তা চেতনার পরিবর্তন না ঘটানো হতো। ধরে নেন এটা অ্যাবান্ডেন করা অবস্থায় আছে, কর্ডন করে রাখা হয়েছে, বেলা 12টার সময় বিল্ডিংটি ধসে পড়ল, একটি লোকও মারা গেল না। সারা বিশ্বে বিজিএমই, সরকার এবং প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়তো। আমরা এত বড় একটি প্রাপ্তি কি কারণে হারালাম তার একটি কারণ বলি। আমি যখন দেখলাম যে আমার টিওনো সাহেব বলছেন যে
সুপ্রিয় দর্শক, আমরা বিপর্যয় নিয়ে কথা বলছিলাম এবং সেই বিপর্যয়টা আমাদের এখানেও শুরু হয়ে গেছিল। একটা ট্রান্সফরমার বাস্ট হয়েছে, সেই কারণে সাময়িক কিছুটা অসুবিধা হয়েছে। এটি মনে হয় যেন আমাদের আজকের অনুষ্ঠানের সাথেই মিলে গেছে। যাই হোক, আমরা কথা শুনছিলাম স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মুবাশশির হোসেন সাহেবের বক্তব্য। আমরা আবার তার কাছে ফিরে যাচ্ছি। ধন্যবাদ। সাময়িক ত্রুটির জন্য দর্শকবৃন্দের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যে আলাপটি করছিলাম, বাংলাদেশ এবং বিজিএমই বিশ্বের দরবারে একটি সুনাম অর্জন থেকে বঞ্চিত হলেন, এবং সে বঞ্চিত হওয়ার পিছনে যে মানুষটির অবদান, দৃশ্যমান মানুষটির অবদান, সেটি হচ্ছে আমাদের টিওনো সাহেব টেলিভিশনের সামনে সব দেখিয়ে বললেন যে এই কলাম একটু ক্র্যাক করেছে, প্লাস্টার খসে পড়েছে। উনি যদি এই কথা বলতে পারে, আমি মুবাশশির ক্যান্সারেরও ট্রিটমেন্ট করতে পারি, বড় বড় জিনিসের ট্রিটমেন্ট করতে পারি। তদন্ত কমিটির সাথে সম্পৃক্ত করা হয়েছে, আমি ওটা পরে। তো ওনার এই কথা শুনে আমি কিন্তু প্রচন্ডভাবে দুঃখ পেয়েছিলাম যে যার যে কাজ না, সেই কাজটি কেন করতে চায়। কিন্তু পরবর্তীতে আমার দুঃখ কিন্তু আর ছিল না, যখন দেখলাম আমার মন্ত্রী মহোদয় বললেন যে ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দেওয়া হয়েছে। তো তখন বুঝলাম যে এই ধরনের মন্ত্রীর কাছে এ ধরনের টিউনই হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এরপর আমি আরো দুঃখ পেয়েছি যখন আমার প্রধানমন্ত্রী বললেন যে নালা খাল খন্দকে পাইলিং করে বিল্ডিং বানালেও সেগুলি দুর্বল হয়। আমি আমার প্রধানমন্ত্রীকে বলেছিলাম গত দিনের টেলিভিশনে, বাংলাদেশের সমুদ্রে গ্যাস উত্তোলনের জন্য প্ল্যাটফর্ম আছে, সেগুলি কিন্তু ঝড় ঝাপটা সবই সহ্য করে। আরও যদি আমরা একটু দূরে যেতে চাই, বিশ্বের সবচেয়ে দামি হোটেলটি সমুদ্রের ভিতরে অবস্থিত, এবং ওখানে নাস্তা খেতে গেলে আপনাকে সমুদ্রের নিচে বসেই খেতে হয়। তো টেকনোলজি ইজ দেয়ার। আমি এই কথাগুলি এই জন্য বলছি, যার যে কাজ সে কাজই করা উচিত। আমি নিশ্চয়ই অ্যাপোলো হসপিটালে যে রুগী দেখে প্রেসক্রিপশন দিতে পারি না, দেওয়া উচিতও না। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এরপরে আসেন যে আমরা বিল্ডিং কলাপস করলো, এই কলাপস করার কারণগুলি কি, এটা সরকারকেই বের করে আনতে হবে। কারণ এই ড্যাব অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে, না, আপনি তো একটা কারণ বলছিলেন, যেটা বলছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে একটা কারণ, সেই কারণটা কি আসলে কিভাবে দেখছেন? যে বিল্ডিং ধাক্কা দিয়ে পড়ে যায়, সেই বিল্ডিং তাহলে এতদিন দাঁড়িয়ে আছিল কিভাবে? এগুলি অনেকগুলি কারণে হতে পারে। আমরা সেই কারণগুলি ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। তারপরে আমি বলি যে এই বিল্ডিং এ যে পারপাসে ডিজাইন করা হয়েছিল, সেই পারপাসে কি ব্যবহার হয়েছে কিনা, এটার পরিপ্রেক্ষিতে আমি একটি কথা বলতে চাই। যে কোনো পেশেন্টের ট্রিটমেন্টের জন্য বিশ্বের সেরা ডাক্তারকেও যদি আমরা নিয়ে আসি, তার প্রেসক্রিপশন যদি নেই, কিন্তু ওষুধটি যখন আমি বাজার থেকে কিনলাম, সেই ওষুধটা যদি ভেজাল হয়, এর জন্য কি ডাক্তার দায়ী হবে কিনা সেটা আমাকে দেখতে হবে। অর্থাৎ তখন আমার ওষুধ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আবার যে ফ্যাক্টরিতে ওষুধ বানানো হলো, সেই ফ্যাক্টরিতে যে কেমিক্যালগুলি নিয়ে আসা হয়েছে, সেগুলি সঠিকভাবে সংমিশ্রণ করা হয়েছে কিনা, প্রপারলি তৈরি করা হয়েছে কিনা। এই বিল্ডিং এর বেলাও এই একই ঘটনা। আপনি বেস্ট মেটেরিয়াল আনলেন কিনা, প্রয়োজনীয় মেটেরিয়াল আনলেন কিনা, এই জিনিসটি যেভাবে দেখতে হবে, এবং মেটেরিয়ালটি প্রপারলি সুপারভিশনের মাধ্যমে ব্যবহার করা হলো কিনা। অর্থাৎ বেস্ট কেমিক্যাল আপনি ফ্যাক্টরিতে নিয়ে আসলেন, আনারির মাধ্যমে যদি ওই কেমিক্যাল মিক্স করে বেস্ট মেডিসিন কোনো অবস্থায় পেতে পারেন না। একটি বিল্ডিং এবং একটি মেডিসিন, একজন ডাক্তার এবং যে প্রকৌশলী, এই একটা প্রচন্ড রকম মিল রয়ে গেছে। আরেক কিছু বলবেন না? না, আমরা একটা ফোন নিতে চাচ্ছিলাম আর কি, যদি একটা ফোন নেই তাহলে। জি হ্যাঁ দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি রুকনুজ্জামান রোকন, আমি উত্তরাঞ্চল থেকে প্রকাশিত একটি পত্রিকা সম্পাদনা করি। আমার প্রশ্নটা হচ্ছে, আজকে দেশে এত বড় একটা দুর্ঘটনা বা দুর্যোগ বিপর্যয় বলতে পারি আমরা, রানা প্লাজার ঘটনা, সেখানে যে কোনো ঘটনায় যখন আমাদের দেশে এরকম দুর্ঘটনা বা দুর্যোগ আসে, তখন আমরা বিভিন্ন রাষ্ট্রের আইনের অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার এবং অনিয়মের কথাগুলো বলি। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে অল ট্যালেন্টেড ম্যান উপস্থিত রয়েছেন, অনেক পেশা। আমরা যখন কোন রাজনীতিতে কোন ব্যক্তিকে নমিনেশন দেওয়ার জন্য কোটি কোটি টাকা ডোনেশন নিয়ে যখন তাকে রাজনীতি করার বা নির্বাচিত হওয়ার সুযোগ দেয়, নমিনেশনের সুযোগ দেয়, সেই নির্বাচিত ব্যক্তির দ্বারা আমাদের সুব্যবস্থাপনা এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দুর্নীতিমুক্ত ব্যবস্থা, গণতান্ত্রিক প্রক্রিয়া, এগুলো সক্রিয় বা এস্টাবলিশ কিভাবে সম্ভব?
আমরা সেই গোড়ার দিকটাই। হ্যাঁ, আমরা দর্শক আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আমরা মুবাশশির ভাইয়ের কাছে একটু পরে আসবো। আমরা খালেকুজ্জামান সাহেবের কাছে দর্শকের এই প্রশ্নটির একটু উত্তর নিয়ে নিই। উনি নিশ্চয়ই কি বলেছে আপনি বুঝতে পেরেছেন যে রাজনীতিতে রাজনীতিবিদদের যেটি কাজ সেটি যখন হয় না, যখন মনোনয়ন বাণিজ্য হয়, যখন কোটি কোটি টাকা খরচ করে মনোনয়ন বাণিজ্যের মধ্যে ব্যবসায়ী বা অন্য কোনো লোক চলে আসে, তখন তাদের কাছ থেকে প্রকৃত জনগণের স্বার্থ আদায়ের বিষয়টি, জনসেবাটা আমরা কিভাবে প্রত্যাশা করতে পারি? দর্শকের প্রশ্নটা মনে হয় প্রতিনিধিত্বমূলক একটি প্রশ্ন, এটাকে আপনি কিভাবে দেখছেন? এর আগে একটু কথা বলে নিই। প্রথম কথা হলো, সাম্প্রতিক এই নির্মম যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের গভীর একটা বেদনা, দুঃখ, সেটাকে বহন করেই আমি কথা বলছি। কারণ এটাকে দুর্যোগ যেগুলি আপনারা বলছেন, এটা দুর্যোগ নয়, এটা একটা হত্যাকাণ্ড। কারণ হচ্ছে যে একটা ব্যবস্থা আপনি নিয়েছেন, এবং সাইক্লোন হলে কিভাবে একটা বিল্ডিংয়ে রাখা যায়, রিক্টার স্কেল সাথে কি হতে পারে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, একজন আর্কিটেক্ট, সয়েল টেস্টিং সেগুলি করেছেন, মালপত্র সঠিকভাবে নিয়েছেন, সমস্ত কিছু করার পরেও আনসিন একটা ঘটনা ঘটে গেছে, বা সেটা আপনার হাতে ছিল না। প্রকৃতির এমনই একটা ঘটনা ঘটলো যেটা আপনি আগে থেকে ভাবতে পারেন নাই। এখানে এগুলি কিছুই হয়নি। ফলে এটাকে ডিজাস্টার বলাটা, বিপর্যয় বলাটা, এটা একটা অপরাধের পর্যায়ে পড়ে যাবে। কারণ আপনি একটা অপরাধকে ঢাকতে যাচ্ছেন। ইট ইজ কিলিং, ক্রিয়েট করা হয়েছে কিলিং। ফলে এখানে ইতিমধ্যে প্রায় 400-র মতো লাশ, আরও যে কত লাশ বেরোবে তার কোনো ঠিক নাই। ফলে এই বিষয়টা দেখেন যে কেন হলো। কারণ হচ্ছে যে এই পর্যন্ত প্রায় আমরা যদি হিসাব করে দেখি 267টার বেশি, 216-17টার মতো এই ধরনের ঘটনা ঘটেছে। 80টা বড় অগ্নিকাণ্ড ঘটেছে। 1,500 শ্রমিক আগুনে পড়ে মরেছে, পদদলিত হয়ে মরেছে, বিল্ডিং চাপা পড়ে মরেছে। এটা নতুন ঘটনা না, ইতিমধ্যে 4টা ঘটনা ঘটেছে। কিন্তু এই পর্যন্ত কোনো বিচার হলো না, কোনো শাস্তি কেউ পেল না। ফলে এই জিনিসটা যেমন মুসা সাহেব যেটা বললেন যে সেখানে যেরকম থাকতো, উনি ভয়ের জন্য না, আইনের শাসন তো থাকবে দেশে। ফলে যে অপরাধ করবে তার সেটার জন্য বিচার হওয়া দরকার। এখন যেমন এখানে যেটা বললেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আপনার উল্লেখ করেছেন, যিনি প্রশ্ন করেছেন, আমি কি জবাব দেব? জবাব তো দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জবাব দিয়েছেন বিরোধী দলের একজন নেতা, জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। যখন বলছেন বিল্ডিংয়ে ফাটল হয়েছে, ফাটল হওয়ার পরে যখন তিনি বলছেন যে এটা ঝাঁকি দেওয়ার কারণে এটা পড়ে গেছে, এই কথা যদি বলতে পারে একজন মন্ত্রী, ক্যাবিনেট, উনি বলছেন যে প্রকৃত রাজনীতিবিদরা রাজনীতি করছে না, মনোনয়ন বাণিজ্যের ফলে এখানে দেখা যাচ্ছে যে বিপুল সংখ্যক অন্য প্রফেশনের লোক আসছে, জনগণের কাছে তাদের দায়বদ্ধতার প্রশ্নটি প্রফেশনের ব্যাপার না। এটা হলে গত 42 বছর ধরে একটা এই হত্যালীলা চলছে বাংলাদেশে। ফলে মুক্তিযুদ্ধের যে চেতনা, যে আকাঙ্ক্ষা ছিল, তার বিরুদ্ধে দাঁড়িয়ে এই 42 বছর ধরে দেশ শাসিত হচ্ছে, এবং এই শাসন কার্যের সঙ্গে যারা যুক্ত তাদের কাছ থেকে জনগণের প্রত্যাশা থাকতে পারে না। আমি ওই দিন সকালে 9টায় কলাপস করলো, আমরা 10টা থেকে ওখানে উপস্থিত ছিলাম, এবং মানুষ যারা আজকে যে সার্ভিস দিয়েছে এটা অতুলনীয়। এই হলো জনগণের রোল। যখন আমরা তো এত বুঝি নাই, যখন 1টা-1.5টার দিকে বলছে যে আমাদের যন্ত্রপাতি নাই। এখন এর আগে জামিলুর রেজা সাহেবের ইয়েতে বোধহয় একটা হয়েছিল, একটা কমিটি স্টাডি হয়েছিল যে 250 কোটি টাকার যন্ত্রপাতি কথা বলা হয়েছিল, কিন্তু বরাদ্দ হয়েছে কত? 69 কোটি টাকা। আমরা হাজার হাজার কোটি টাকার এখানে মানুষ মারার অস্ত্র কিনতে পারি, আর সেখানে 250 কোটি টাকা বরাদ্দ করতে পারলাম না। সেখানে আমরা আপনাকে একটুখানি সুযোগ আমি একটু বলি, আপনার সুবিধা হবে। এবং যে 69 কোটি টাকার মালামাল কেনা হলো, সেটা কি কেনা হয়েছে? হেভি মেশিনারিজ। খারাপ লোকরা বলে যে হেভি মেশিনারিজ কেনা হয়েছে হেভি কমিশন প্রাপ্তির জন্য। যে জিনিসগুলি ছোটখাটো দুর্যোগের সবচেয়ে আগে দরকার, অর্থাৎ আপনার বাড়িতে ফার্স্ট এডটা সবার আগে দরকার। ভবিষ্যতে ক্যান্সার হওয়ার জন্য ক্যান্সারের মেডিসিন কেউ কিনে রাখে না, এটা পরবর্তীতে কেনে। কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি, খুবই দুঃখ পেয়েছি যে হ্যাকসো ব্লেড কিনে দিতে হবে, ইলেকট্রিক কাটার নাই। আমাদের কন্ট্রাক্টরদের কাছ থেকে এই জিনিসগুলি নিয়ে আসতে হয়েছে। এগুলি আমাদেরকে প্রচন্ড রকম ব্যথা দিয়েছে। এই কথাটা আপনি জানেন যে এখানে গুরুত্বপূর্ণ। খালেকুজ্জামান সাহেব, আমি 10 সেকেন্ড এই যে আপনি যে বললেন দণ্ডের কথা, এই যে ইরানে দেখেন এর চেয়ে অনেক কম অপরাধে 2জনকে প্রকাশ্যে, শহরের মধ্যে 2জনকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে জনগণের সামনে ঝুলাই দিয়েছে। আমি এটা, আপনি আমার দণ্ডের কথা বললেন তো, আমি সাপ্লিমেন্ট। এখানে ওই যে মেশিনের কথা বললেন, রিমোট সেন্সিং ডিভাইস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যেটা দিয়ে আপনি ডিটেক্ট করতে পারেন, মানুষের অস্তিত্বটা আপনি বুঝতে পারেন। তাহলে এইটা পর্যন্ত এটা তো কিনেই নাই। এবং তারপরে যখন বললো যে আমাদের কাটার নেই, অমুক নাই, ধরেন আমি 9টা কলাপস করলো, 10টা 11টা, আপনি থাইল্যান্ড থেকে আনতে প্লেনে 2 ঘন্টা সময় লাগে, আপনি কেন সেগুলি আনলেন না? এবং সেই জায়গায় আপনি অসহায় থাকলেন, বিকালে যখন 3টা 4টা বাজে তখনও যখন বলতে হচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেরা গর্ত দিয়ে ঢুকে সেখান থেকে লাশ বের করছে। এবং এটা সাধারণ মানুষ যারা ওই এলাকার এই সমস্ত যাদের আত্মীয় স্বজন এই সমস্ত, হ্যাঁ যে আমরা আপনার কাছ থেকে শুনেছি আমাদেরকে একটা বিরতিতে যেতে হচ্ছে, আমরা আবারও আপনাদের বক্তব্য শুনবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, বিরতির পর আবার আমরা ফিরে এসেছি, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি RTVর আয়োজন গোল টেবিলে। আপনাদের সাথে রয়েছে আমি ডক্টর মোহাম্মদ শাহজাহান, আর আজকের আমাদের সম্মানিত আলোচকরা রয়েছেন, তারা কথা বলছেন। এবং আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে শাহবাগ ট্র্যাজেডি এবং এর পুনরাবৃত্তি রোধে আমাদের করণীয়। তো আমরা খালিকুজ্জামান সাহেবের কাছে শেষ পর্যায়ে যদি সংক্ষেপে 30 সেকেন্ড আপনি বলেন। আমরা অল্প কথা বলে দিই। নীতি আদর্শহীন রাজনীতি, ক্ষমতার দম্ভ এবং মালিক শ্রেণীর সীমাহীন লোভ। একসময় মনীষী কার্ল মার্কস বলেছিলেন যে এই যুগে এই যে বুর্জুয়া শ্রেণী, তাদের অবস্থা 10 ভাগ লাভ দেখলে চোখ চকচক করে, 300 ভাগ লাভের সম্ভাবনা দেখলে তার ফাঁসি হবে জেনেও সে ছুটবে অদম্য লালসায়। আর এটা হলো ক্ষমতার দম্ভ। এখন আগে বিএনপির আমল বলেই স্পেকট্রামের মালিক কয়েকদিন থেকে তারপর উনি ঘোরাফেরা করছেন বিজিএম ভবনে। আজকে এখানে যুবলীগের লোক না যদি হতো তো সাহস করতে পারতো এটা। তো ফলে এখানে নীতি আদর্শ বর্জিত যে বুর্জুয়া রাজনীতি এবং এখানে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা স্বার্থের বিপরীতে দাঁড়িয়ে দেশ শাসন এবং মালিক শ্রেণীর সীমাহীন লোভ। আপনি দেখেন ওই ইয়েতে জনগণ কালের কণ্ঠতে লিখেছে, একজন মালিক সেখানে তিনি 150 কত যেন কয়েক লক্ষ টাকা, 10 লক্ষ টাকা দিয়ে শুরু করেছেন, এখন 4,500 কোটি টাকার মালিক। একটা ফ্যামিলি 4 জন মেম্বার একটা BMW, মার্সিডিজ এইসব গাড়ি 7টা গাড়ি ব্যবহার করছে। এবং কালকে একজন টিভিতে টক শোতে বলছেন কানাডায় সবচেয়ে ধনীরা যেখানে থাকে ওখানে বাড়ি আছে, মেড ব্যবহার করছেন ইত্যাদি। ফলে আর এখানে শ্রমিকদের মজুরি দেওয়ার ব্যাপারে আজকে চীনের $400 যখন মজুরি, এখানে $65 দিতে পারছেন। ফলে এই যে নীতি আদর্শহীনতা এবং এই জায়গায় যে লোভ এবং দম্ভ, এইটা আজকে গোটা জাতি এই বিপর্যয়ের মধ্যে, এই অবস্থার মধ্যে মানুষকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা সরকার দলীয় সংসদ সদস্য শাহরিয়ার আলম সাহেবের কাছে যাচ্ছি। শাহরিয়ার আলম সাহেব, আপনি এখানে দেখেছেন 2-3টে বিষয় এসছে। একটি খালিকুজ্জামান সাহেব যে কথাটা বললেন যে 250 কোটি টাকার যন্ত্রপাতি কেনার জন্য সেই টাকা আমাদের হয়নি, অথচ সেখানে 69 কোটি টাকার কেনা হয়েছে। বাকি টাকার যদি সেটা কেনা হতো আজকে হয়তো সাইবার ক্রাইসিসে যেভাবে যন্ত্রপাতির জন্য মানুষকে উদ্ধারে হিমশিম খেতে হয়েছে সেটা হয়তো হতো না। আমাদের মুসা সাহেব বলেছিলেন যে বড় বড় জিনিসগুলো, এবং স্থপতি মুবাশশির সাহেব বলেছিলেন যে বড় বড় জিনিসে ওনারা শুনতে পান যে বড় বড় জিনিসে বড় বড় বাণিজ্য, বড় বড় কমিশন। ছোটখাটো যে জিনিসগুলো যেগুলো হলে এই যে অসংখ্য উদ্ধারকর্মী রয়েছে তারা অনায়াসে উদ্ধার কাজ চালাতে পারত। এতে আমাদের সীমাবদ্ধতা কোথায়? কেন আমরা এটা করতে পারিনি? কেন মাত্র শতাধিক কোটি টাকার জিনিস কিনে আমরা এই দুর্যোগ মোকাবেলার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে পারিনি? ধন্যবাদ আপনাকে। আসলে আজকের আলোচনাটি শুরু হয়েছে প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। শুনছিলাম খুব মনোযোগ দিয়েই, খুব বিজ্ঞজন যারা বিভিন্ন সময় দায়িত্বে ছিলেন বর্তমানে রয়েছেন। এই 69 কোটি টাকা কিন্তু জননেত্রী শেখ হাসিনা সরকার ব্যয় করেছে, এবারই প্রথম ক্রয় হয়েছে। তো শ্রদ্ধেয় স্থপতি মুবাশশির হোসেন সাহেব যেটা বললেন শুরুতে, যে একটি খুব ভালো একটা ক্রেডিট স্কোর করার জায়গা থেকে আমরা পারিনি, মানে আগের দিন যদি ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যেত, ঠিক ওই রকমই অভিযোগ করার আগে কিন্তু বর্তমান বাস্তবতা এমন একটি জায়গায় যে এটি বলার মতো বাস্তব পরিস্থিতিও হয়তো নেই, এরকম অনেকে বলবেন। দর্শকরা অনেকে পছন্দ নাও করতে পারেন আমার কথা, কিন্তু অতীতে কোনো সরকারি 69 কোটি টাকাও কিন্তু খরচ করেননি। এবং সেখানে বিতর্ক হতে পারে, কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি ঝুঁকির জায়গা থেকে, যেটাকে ভূমিকম্পের ঝুঁকি বলা হয়, আমি সংসদ সদস্য হিসেবে সংসদে দুইবার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর কাছে প্রশ্ন রেখেছিলাম, লিখিতভাবে এর উত্তর এসেছিল এবং সেটা পত্রিকায় লেখাও হয়েছিল। প্রশ্নটি ছিল যে বাংলাদেশে যদি 8 রিক্টার স্কেল মাত্রার ভূমিকম্প হয় ঢাকা শহরে কি পরিমাণ ক্ষতি হবে, বাংলাদেশে কি পরিমাণ ক্ষতি হবে। সেখানে যে সংখ্যাটি বলা ছিল ভয়াবহ, এবং সেখানে পরবর্তীতে ওনাদের সাথে সমন্বয়ের মাধ্যমে যারা তালিকা করা হয়েছিল যে বাংলাদেশের বা বিশেষ করে ঢাকা শহরের ঝুঁকিপূর্ণ ভবনের তালিকার প্রথম 10টার মধ্যে আছে ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সেক্রেটারিয়েটের 2টি ভবন।
তো এখন সেটা হলো চরম বাস্তবতা। কালকে যদি ভূমিকম্প হয় তাহলে তো রিপোর্ট বেরোবে যে 4 বছর আগে এদেরকে বলা হয়েছিল বিল্ডিং কি পরিত্যক্ত ঘোষণা করতে, কিন্তু সরকারের কি সেই সক্ষমতা রয়েছে বিল্ডিংগুলি পরিত্যক্ত ঘোষণা করার? তো সেখানে তালিকা রয়েছে আর যারা ম্যানেজমেন্ট করবে তারাও এই তালিকা তো রয়েছে। বাস্তবতাটি হলো যে কোনো এক কারণে কেন যেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে এই মৌলিক বিষয়গুলি দেখতে হয়। অতীতের কোনো সরকার করেন না, সেই জঞ্জালগুলি বাংলাদেশ আওয়ামী লীগের ঘাড়ে এসে পড়ে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেখেন মানে নিজের মুখ থেকে বলছেন, এটা কিন্তু অন্য দেশের মানুষ বা আমাদের দেশে অনেকে এটা সমালোচনা করতে পারেন যে প্রধানমন্ত্রী কিভাবে এই কথাটা বলেন, কিন্তু জননেত্রী শেখ হাসিনা এই সত্য কথাটা, সত্য ভাষণটা দিতে পারেন যে 90% আমি কিন্তু এই আজকে আমরা 9 জন মিলে কথা বলছি এবং আমাদের অনেকেই কলাকুশলী কিন্তু ফ্রেমের পেছনে আছেন বা প্যানেল বোর্ডে আছেন। আমরা কেউ না কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের এই ঘরের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ ইল্লিগাল কনস্ট্রাকশনের সাথে জড়িত। আইদার আমি একটা ইল্লিগাল কনস্ট্রাক্টেড বিল্ডিং কিনেছি, অথবা আমি ফান্ড করেছি, অথবা আমি জমিতে যতটুকু পরিমাণ স্কোয়ার ফুটেজ বিল্ডিং ঘোষণা দিয়ে করেছিলাম একটা সানশেড হলেও সেই বাড়তি কনস্ট্রাকশনটুকু আমি জোর করে নিয়েছি, বা কাউকে 500 টাকা, 5000 টাকা, 50 লাখ টাকা দিয়ে, ডিপেন্ডিং অন যে আপনি কত টাকা জমির উপর কনস্ট্রাকশন করছি। এটা হলো চরম বাস্তবতা। এই জায়গা থেকে আমাদের কিন্তু ফেরত আসতে হবে। আমি একটু সময় নিয়ে বলবো, আমি যেহেতু এই ট্রেডের সাথেও জড়িত এবং সরকার দলীয় সংসদ সদস্য এবং নতুন প্রজন্মের একজন প্রতিনিধি, আমি অবস্থার পরিবর্তন দেখতে চাই। কিন্তু আমার ব্যবসায়িক জীবনে গত 17-18 বছরে আমি নিজে মুখোমুখি হয়েছি 3টা বাস্তবতা, তার মধ্যে একটি ছোট্ট আকারে বলতে চাই। আমি একটি পুরনো মানে আন্ডার কনস্ট্রাকশন দোতলা বিল্ডিং আরেকজন ফ্যাক্টরি করবেন বলে তৈরি করেছিলেন, সেই ভবনটি আমি ক্রয় করে নিই ব্যাংক থেকে সরাসরি, তাদের যা লাইবিলিটি ছিল পুরোটা দিয়ে, এবং সেখানে আমার পরিকল্পনা ছিল 5 তলা বিশিষ্ট একটা গার্মেন্টস ফ্যাক্টরি করবো। তা যে মালিকদের কাছ থেকে আমি কিনেছি তারা বলেছেন এটা 5 তলার প্ল্যান পাস করা আছে, এটা পরবর্তীতে দোতলা করা যাবে। এই কথাটা কিন্তু খুব প্রচলিত বাংলাদেশে, যে ইঞ্জিনিয়ার বলেছে এটা 5 তলার ভিত্তি হলো, ভিত্তি খুব ভালোভাবে দিয়েছি, বাড়তি রড দিয়েছি, বাড়তি সিমেন্ট দিয়েছি, আরো 2 তলা 3 তলা করা যাবে। ওই 2 তলা 3 তলা কোনো এক আইনে বোধহয় আছে 5-10 বছর পরে অ্যাপ্লাই করলে রিভিউ করে নাকি করেও ফেলা যায়। আমি যখন কনস্ট্রাকশন শুরু করলাম, আমার যিনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলেন, আমরা কিন্তু শুধু আর্কিটেক্ট বলি, লেম্যানের ল্যাঙ্গুয়েজ। বাঙালি আমরা জন্মগতভাবে চিকিৎসক, জন্মগতভাবে কিন্তু আমরা জাজও আদালতের, এবং জন্মগতভাবে আমরা ইঞ্জিনিয়ার। খেয়াল করে দেখবেন আমরা যে কেউ কিন্তু প্যারাসিটামলের প্রেসক্রিপশন দিই, বড় বড় ওষুধের প্রেসক্রিপশন দিই, যে কেউ বলি যে আমি মিস্ত্রি দিয়ে বিল্ডিংটা করাই নিচ্ছি, গ্রামে কিন্তু সকলে তাই করেন, এবং ওই জাজমেন্টের ক্ষেত্রেও যে কোনো পরিস্থিতি আমরা কমেন্ট করে বসে থাকি। এটা হলো আমাদের একেবারে অস্থিগত মজ্জাগত সমস্যা। তো আমি যে কথাটি বলছিলাম, যে সেই জায়গাতে আমার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যখন বিল্ডিংটি পরীক্ষা করলেন, উনি বললেন যে দোতলা মেশিনবিহীন, ওয়ার্কারবিহীন এই বিল্ডিংটা কিভাবে দাঁড়িয়ে আছে এটা আমার কাছে অবাক লাগছে। আমার তো তখন মাথায় হাত, যে আমি এত টাকা দিয়ে বিল্ডিংটা কিনলাম, তাহলে এটা কি হবে। পরবর্তীতে সেটাকে আপনারা ভালো বলতে পারবেন, অনেক সাপোর্ট দিয়ে ভিতরে নিচ থেকে কাজ করে, যেটা বাজারে ছিল না, বাড়তি বেশ কিছু টাকা খরচ করে সেটা আমরা 3 তলায় গিয়ে থেমেছি, 5 তলা করতে পারিনি, 7 তলা তো অনেক দূরের কথা। এটা আমি এনকাউন্টার করেছি। এরকম আরও 2টো অভিজ্ঞতা আছে, সময়ের অভাবে বলতে পারছি না সেই জায়গা থেকে। এই বাস্তবতায় আপনি সরকার পরিচালনা বলেন বা এই বিল্ডিং কোড বলেন, এগুলিকে ইমপ্লিমেন্ট করা কোয়াইট চ্যালেঞ্জিং। কিন্তু আমি যে জায়গাটাতে সকলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব, একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারে কিন্তু অপ্রাসঙ্গিক মোটেই নয়। ধরুন শাহবাগের গণজাগরণ মঞ্চ, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে জাগ্রত করেছে নতুনভাবে, আবারও বলি তারা নতুনভাবে যে জাগ্রত করেছে, 42 বছর আমরা বিভিন্নভাবে কম্প্রোমাইজ করার চেষ্টা করেছি, কেউ নেগোশিয়েট করার চেষ্টা করেছি, ওভার দ্য টেবিল আন্ডার দ্য টেবিল তাদের সাথে চলার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে আমি এই জায়গাতে আমি একটু সময় দিবেন দয়া করে, যে সেটা যে ফেরত এসছে, ঠিক ওইভাবেই এই শাহবাগের এই ট্র্যাজেডি যেন আমাদেরকে শেষ শিক্ষাটা দেয়। কিন্তু কাউকে যদি প্রশ্ন করা হয়, বিশেষ করে যারা জানেন বিল্ডিং সম্বন্ধে, যে বাংলাদেশে এই মুহূর্তে কালকে যে আরো 10টা বিল্ডিং ধসে পড়বে না, সামনের মাসে যে আরো 5000 শ্রমিক মারা যাবে না, এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না। কেউ দিতে পারবেন না। কিন্তু যদি বলেন যে এরকম কেউ হতে পারে ঘটনা, চোখ বন্ধ করে আমরা বলতে পারবো এরকম ঘটনা ঘটতে পারে, কারণ এরকম ঘটেছে যে। এবং এই যে কনস্ট্রাকশনগুলি হয়েছে, ইউনিয়ন পরিষদের বা পৌরসভার যিনি ইঞ্জিনিয়ার থাকেন, তিনি কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তিনি কিন্তু গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার না। সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সার্টিফিকেট দিচ্ছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে 10,000 টাকা দিলে সেটা সার্টিফিকেটে সই করে দিয়েছে অতীতে। তো এই যে আমূল পরিবর্তন, মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ নেতা একটু আগে বলেছেন, তো সেটাকে পুনর্জাগরিত করে আবার নতুন করে পরিচালনা, এটার মানে ফলাফল পেতে আমাদের অনেক সময় লাগবে। আমি একটু দূরে কথা বলতে চাই, পরিষ্কারভাবে আমাদের ম্যানেজ করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। চলছে, দেখবো, চালায় নিব, চালায় নেন, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে সকলকে। এই জায়গা থেকে যদি বের না হয়ে আসতে পারি, সামনের দিনগুলিতে আরো ভয়াবহ পরিস্থিতি যে কথা খালিকুজ্জামান সাহেব বলেছেন এবং মুসা সাহেব অন্যরা বলেছেন, মোবাশ্বের সাহেব বলেছেন, যে এই মাত্র শতাধিক কোটি টাকার জিনিসপত্র যদি থাকতো, তাহলে আমাদের এত বড় যে ম্যানমেড যে ডিজাস্টার, এটি থেকে বেরিয়ে আসা অনেক সহজ হতো। এবং এটি রিপোর্ট ছিল
না, এখানে একটা কথা এসেছিল যে এক ধরনের নাকি সেন্সর পাওয়া যায় যে রেবেলের মধ্যে, মানে যে আমরা আপনার কাছে না, আমার কথা শেষ হন, আমাকে একটু দয়া করে বলতে আমরা দেন। অন্যদিকে এই সময় জাতীয় দিই। ইস্যুতে একটা জায়গায় আমাদেরকে আরো দুজন আলোচক আছে, আমরা আবার সেকেন্ড রাউন্ড আসব। আমি এই সেক্টরের মানুষ, আমি সরকার দলীয় আমরা আবার আসবো আপনার আমি কাছে। কিছু কনফেশনও আছে আমার এবং কিছু বলার আছে। আমি যদি দুটো পয়েন্ট বলতো, এই বিষয় নিয়ে দয়া করে কেউ রাজনীতি করবেন না। এই যে ডিজাস্টারটুকু হচ্ছে, এটা নিয়ে কারো রাজনীতি করা চলবে না। এবং জননেত্রী শেখ হাসিনা সেটা বলেছেন, কি বলে, আমরা কিন্তু সচরাচর দেখিনি এরকম পরিস্থিতি। বিরোধী দল মাত্র 2 ঘন্টা আগে হরতাল প্রত্যাহার করেছে, তিনি সেটাকে ধন্যবাদ দিয়েছেন এবং ওয়েলকাম করেছেন। তো সেই জায়গা থেকে আমরা যেন শুরু করি, অন্তত দুর্ঘটনার ক্ষেত্রে, জাতীয় এরকম ডিজাস্টারের ক্ষেত্রে, মাদকের ক্ষেত্রে বা এবং যে বেসিক যে সমস্যাগুলি রয়েছে এসব ক্ষেত্রে আমরা যেন কেউ রাজনীতি না করি। বিষয় আমরা কিন্তু আবারও আপনার কাছে আসবো, কিন্তু আমরা যে বিষয়টা প্রশ্ন করে শুরু করেছিলাম সেটা আমরা পাইনি। আমরা আপনার কাছে আসছি, তার আগে আমরা একটু মিশুর কাছে যাব। গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, আমরা জানি আজকে আপনার হৃদয়ের রক্তক্ষরণ সবচেয়ে বেশি, কারণ আপনাদের সেক্টরের শত শত ভাই বোনরা এখানে নিহত হয়েছেন, আহত হয়েছেন, হাত পা হারিয়েছেন এবং একটা বিভীষিকাময় অবস্থা। আমরা আজকে সেখানে গিয়েছিলাম আরটিভি এবং বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর পক্ষ থেকে ত্রাণ নিয়ে। আমরা সেখানে দেখেছি যে কি দুঃসহ যন্ত্রণার মধ্যে মানুষ ভুগছে এবং এটা কল্পনাও করা যায় না যে একটা মানুষ 70-80 ঘন্টা ভিতরে থেকে খাদ্য পানীয় ছাড়া, তার হাত অথবা পা এরকম ভারী জিনিসের নিচে চাপা পড়ে আছে, সে অক্সিজেন পাচ্ছে না, কাতরাচ্ছে, বেরিয়ে আসতে পারছে না, এরকম একটা অবস্থা কল্পনাও করা যায় না। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা অনেককে অনেক কথা বলি, কিন্তু আপনারা তো এই সেক্টরে নেতৃত্ব দিচ্ছেন, বিজিএমইর গাফিলতি অন্যদের কথা বলছি, আপনাদের সেখানে যখন আগের দিন এরকম জিনিস ছিল, একটা সংবাদ ছিল, সেই প্রিকুয়েশনে আপনারা কি এগিয়ে এসছেন কিনা, অথবা এখানে আপনাদের আর কি করণীয় ছিল, এবং এটাতে একটার পর একটা তো দুর্ঘটনা ঘটে যাচ্ছে, আর ভবিষ্যতে বা করণীয় সম্পর্কে আপনারা কিভাবে ভাবছেন? ধন্যবাদ। আপনি বলবার সময় যে বর্ণনা দিচ্ছিলেন আসলে হৃদয় বিদারক। মানে আজকে আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি, এই কথাগুলো এইভাবে বলতে কিংবা শুনতে মানে আর নিতে পারছি না, এরকম একটা পরিস্থিতি আর কি। আর সত্যি আর পারা যাচ্ছে না এরকম। আমি ইতিমধ্যে দেখেছি যে যারা আহত অবস্থায় যাদেরকে উদ্ধার করা হয়েছে, আমাদের কর্মীরা যখন তাদেরকে কি করা যায় তাদের পাশে যখন দাঁড়িয়েছেন, যে ডাক্তার দেখানো এগুলো যখন এগুলো করছেন, তারা বলছেন যে তারা যে এরকম চিৎকার করছে, মানে বলছে যে একদম উন্মাদ হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে তার এই বিপর্যয় শুধুমাত্র তার যে একটি শারীরিক একটা, যে তার একটা শরীরে একটা হাত, একটা পা হারিয়েছে, শুধুমাত্র তাই নয়, সে মানসিকভাবেও এত বেশি পরিমাণ ভারসাম্যহীন হয়ে পড়েছে। মানে সে মানে এই ঘটনাগুলো তো আমি আসলে এই ক্ষেত্রে যে কথাটা আসলে বলতে চাই, যে আজকে এখানে যে গোলটেবিলে আমরা যে কথাগুলো শুনলাম, এই কথাগুলো আমাকে মনে করিয়ে দেয় যে 42 বছর যাবত আমরা যে আসলে যেই আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে কথাগুলো আমরা দেখি, আজকে এখানে কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি খুব একই রকম ভাবে আমি দেখতে পেলাম আর কি। সরকার দলীয় সংসদ সদস্য যে কথাটা বললেন যে আমাদের সরকারের সময় শুধুমাত্র আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই কাজটা করলেন। আমার একটা প্রশ্ন আসলে খুব মনে হয়, আমার মনে হয় যে নাসির ভাইকে যদি জিজ্ঞেস করি, নাসির ভাইকেও কিন্তু বলবেন যে আমাদের সরকার থাকাকালীন সময়ে কিন্তু এই ঘটনাটা হয়েছে। অথচ বাস্তবতা হচ্ছে এই, বিএনপির সরকার যখন ক্ষমতায় ছিল আমরা কিন্তু দেখেছি যে সেখানে স্পেকট্রাম কিভাবে ধসে পড়লো এবং সাধারণ শ্রমজীবী মানুষ, আমাদের গার্মেন্টস শ্রমিকরা কিভাবে মর্মান্তিকভাবে জীবন দিলেন এবং কত মানুষ পঙ্গু হয়ে গেল, কত মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না, এরকম অবস্থা। ফিনিক্স ভবন যখন ধসে পড়লে কি অবস্থা হয়েছে আমরা সেটা দেখেছি। তার মানে বিএনপি সরকারের সময় এটা হয়েছে। আজকে নাসির ভাই তার বক্তব্য বলার সময় এটা বলছিলেন যে সেগুলো কোনো রকম তার বিচার যদি হতো তাহলে আজকে এই ঘটনা পুনরাবৃত্তি হতো না। কথাটা ঠিক। আমি বলতে চাই যে আপনি কি তাহলে আজকে দাঁড়িয়ে আপনি কি দুঃখ প্রকাশ করবেন যে আপনাদের ওই ঘটনা, যে আপনারা স্পেকট্রাম ভবন ধসে যে শ্রমিক, ফিনিক্স ভবন ধসে যে শ্রমিক হতাহত হয়েছিলেন, এত ব্যাপক সংখ্যক শ্রমিক যে নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন, এই জন্য এই যে বিচার আপনারা যে করেননি, এই জন্য আপনি আজকে দুঃখ প্রকাশ করবেন কিনা, এটা কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকলো। আপনি প্লিজ এই কথাটা বলবেন। আমি এটার সাথে একটু করেছে যে আপনি কি দুঃখ প্রকাশ করবেন। আচ্ছা, এর সাথে আবার আমরা দেখলাম যে সরকার দলীয় সংসদ সদস্য, বর্তমান সরকার দলীয় সংসদ সদস্য, উনি এটা বললেন, ধরুন যে আজকে যদি কালকে যদি 10% বিল্ডিং যদি আমাদের ধসে যায়, উনি উদাহরণ দিতে গিয়ে এটা বললেন, তাহলে আমরা আসলে কি করব? আমরা কিন্তু মানে এটা নিশ্চয়তা আমরা কেউ দিতে পারবো না। এই ক্ষেত্রে আমি পরিষ্কার করে বলতে চাই, এখানে নিশ্চয়তা দেওয়া হয়েছিল, এখানে পরিষ্কার করে বলা হয়েছিল যে বিল্ডিং এ
বিল্ডিং এ ফাটল দেখা দিয়েছে এবং এই বিল্ডিং এ সেখানে একটা ব্যাংক এবং অন্যান্য সেখানে দোকান কর্মচারী যারা আছেন তারা কিন্তু কাজ থেকে বিরত থেকেছেন, তারা বন্ধ রেখেছেন। কিন্তু আমরা দেখলাম যে গার্মেন্টস শ্রমিকদেরকে জোর করে সেখানে ঢোকানো হয়েছে এবং তাদেরকে বলেছে বাঁচা মরার মালিক আল্লাহ এবং তোরা কাজ কর। এই যে পরিস্থিতি, এই যে চরম নিরাপত্তাহীন একটা পরিস্থিতি যে তৈরি করা হলো এবং গার্মেন্টস শ্রমিকদের জীবনের এই যে নিরাপত্তা ব্যাপারটা যে একদম চিন্তা করা হলো না এবং আমরা এখানে বলছি যে ব্যাংকে যারা চাকরি করেন তারা হচ্ছে চাকুরিজীবী বা কর্মচারী, আপনারা তো হচ্ছেন, আপনাদের ওখানে যারা কাজ করছে আপনাদের আরো অনেকে, সেটাই হচ্ছে কথা যে শ্রমজীবী, আপনারা হচ্ছেন শ্রমজীবী বা শ্রমজীবী মানুষ। এইটাই আমি বলতে চাই, এইভাবে জিনিসটা বলা হয়ে থাকে বা আপনাদের অনেক নেতা নেত্রীরা এইভাবে বলছেন। এই যে ক্লাসিফিকেশনটা, এটা কিভাবে আপনি করছেন? না, এটা তো অবশ্যই আমরা তো আসলে দেখছি যে আসলে মানে আমাদের এই দৌলতের মানদণ্ডে আমাদেরকে হিসাব করা হচ্ছে, কার কতটুকু দৌলত আছে তার ভিত্তিতে তো আমাদের সমাজে তার মূল্য নির্ধারণ করা হচ্ছে, তার স্টেটাস নির্ধারণ করা হচ্ছে, সে কতটুকু নিরাপত্তা পাবে কি পাবে না, সামাজিক মর্যাদা সে কতটুকু পাবে কি পাবে না, এই পুরোটাই আসলে নির্ধারণ করা হচ্ছে। কিন্তু আসলে তার দৌলত কতটুকু আছে, কি পরিমাণ আছে তার উপর, সেই জন্য বলছি যে সেই জন্য এই শ্রেণীর প্রশ্নটা কিন্তু আসলে খুবই একটা মৌলিক প্রশ্ন। এই প্রশ্নটাকে এড়িয়ে তো আমরা যেতে পারি না। এবং আজকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিএনপি সরকারের সময় এবং আমরা দেখছি যে বর্তমানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময়ও কিন্তু আমরা দেখছি যে বিল্ডিং ধসে এবং আগুনে পুড়ে আমাদের শ্রমজীবী মানুষ কিন্তু নিহত হচ্ছেন। অন্যান্য সেক্টরের মানুষ যেখানে নাকি একই ঘটনার ক্ষেত্রে তাদের নিরাপত্তার প্রশ্নটা সর্বোচ্চ বিবেচনায় নিচ্ছেন, সেক্ষেত্রে শুধুমাত্র তিনি গার্মেন্টসের শ্রমিক হওয়ার কারণে, গার্মেন্টসের শ্রমিক বোন, গার্মেন্টসের শ্রমিক ভাই হওয়ার কারণে তার নিরাপত্তার প্রশ্নটি অবহেলিত থেকে যাচ্ছে। যার জন্য এইটা কিন্তু আপনি যতই উন্নয়নের কথা বলুন আর আপনি যতই বেশি গণতন্ত্রের কথা বলুন, এইভাবে কিন্তু আসলে দেশ কিন্তু আসলে চলতে পারে না। সেই জন্য আমি আসলে এই কথাটা আসলে বলতে চাই যে এই আপনি যে প্রতিরোধের কথাটা বললেন, এখানে যদি আজকে এই সমস্ত গার্মেন্ট কারখানাগুলিতে যদি নিরাপদ কর্মপরিবেশ যদি আপনি নিশ্চিত করতে না পারেন, একটা স্বাস্থ্যকর একটা মানবিক কর্মপরিবেশ যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে এবং আরো অন্যান্য অনেকগুলো বিষয় আছে, এই বিষয়গুলো যেমন ধরুন যে আজকে শ্রমিকদের মজুরির প্রশ্নটা, এগুলো কিন্তু নিশ্চিত করা কিন্তু দরকার। সেখানে শ্রমিকদের উপর যেই পরিমাণ শারীরিক মানসিক যে ধরনের নিপীড়ন, এগুলো আমি বলছি যে গোটা ব্যাপারটা কিন্তু মানে একটা কর্মপরিবেশ, আমি বলছি যে গোটা ব্যাপারটার সাথে কিন্তু কর্মপরিবেশের কথা আমরা মেনে নিচ্ছি, কিন্তু একটা জিনিস প্রশ্ন এসেছে যেটা স্থপতি মোবাশ্বের সাহেব বলছিলেন যে বাংলাদেশের ইতিহাসে বোধহয় এটা প্রথমবারের মতো একটা সুযোগ এসেছিল যে যেখানে এত বড় ফাটল বা আগের দিন সাংবাদিকরা গিয়েছেন সেখানে লোক রাজ, আপনারা, আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের তীর বিজেএমএর দিকে আছে, অন্যদের দিকে আছে, কিন্তু আপনার একটা ফোরাম, আপনাদের একটা সংগঠন আছে, আপনারা কতখানি দায়িত্ব পালন করেছেন? আচ্ছা, আপনি কিন্তু একটা খুব প্রশ্ন করেছেন, এটা নিয়ে কথা বলে কিন্তু আমাদের প্রকৃত বাস্তবতা আমরা কতগুলো যেতে পারবো। সেখানে হচ্ছে যে শ্রমিকদের কথা বলবার অধিকার কতটুকু আছে। ওই কারখানায় যে ফাটল দেখা দিয়েছিল, ওখানে যদি শ্রমিক প্রতিনিধি থাকতেন, শ্রমিকদের নির্বাচিত প্রতিনিধি থাকতেন, তিনি কিন্তু লোকেট করতেন এবং তিনি কিন্তু মালিকের উপর চাপ সৃষ্টি করতেন, শ্রমিকের নিরাপত্তার প্রশ্নটি কিন্তু সামনে আনতেন। কিন্তু আমরা কিন্তু দেখছি যে এরকম শ্রমিক প্রতিনিধি সেখানে ছিল না। আজকে সরকারের যে কারখানা পরিদর্শকরা কি কারখানাগুলি সম্পর্কে সেই রিপোর্ট কি তারা দিয়েছেন? তাজরিনের ঘটনার পরে আমরা দেখেছি যে গার্মেন্ট মালিকদের পক্ষ থেকে, বিজিএমির পক্ষ থেকে যে বলা হয়েছিল যে সেখানে তারা টাস্ক ফোর্স করছে, নিরাপত্তার জন্য প্রত্যেকটা কারখানায় তারা টাস্ক ফোর্স করবে, সেটি কি করা হয়েছিল? তার কি অবস্থা, সেগুলো রিপোর্ট কি? এবং এই ঘটনা হওয়ার পরে তো আমরা আসলে দেখছি প্রকৃত অর্থে গার্মেন্ট কারখানাগুলিতে নিরাপত্তার পরিবেশ কি সেটা কিন্তু আমাদের সামনে চলে এসছে। সেই জন্য আমরা বলি যে আমাদের সংগঠনের কথা আমরা বলছেন কিংবা শ্রমিকদের প্রতিনিধির কথা বলছেন, এখানে কিন্তু মানে কর্তৃপক্ষ, যথাযথ কর্তৃপক্ষ কারা? এখন এইভাবে যদি আমরা প্রশ্নটা এইভাবে করেছিলাম যে যেহেতু মোবাশ্বের সাহেব কথাটি কিন্তু অবতারণা করেছেন যে এই সুযোগ বারবার আসে না, হঠাৎ করে একটা ধস নেমে আসে, কিন্তু এখানে আগের দিন এসছে, পত্রপত্রিকায় এসছে, সেটি টেলিভিশনে দেখানো হয়েছে। আপনাদের এই ঐক্য ফোরামের পক্ষ থেকে, শ্রমিক ঐক্য ফোরামের পক্ষ থেকে আপনারা কি সেখানে মালিকদের কাছে বা বিজিএমের কাছে এরকম কোনো দাবি করেছিলেন যে আগামীকাল যখন ভালোভাবে ইন্সপেকশন না হওয়া পর্যন্ত ওই ফ্যাক্টরিতে আমাদের শ্রমিকরা ঢুকবে না, এরকম কোনো কি দাবি আপনারা করেছিলেন? শ্রমিকরা তো সেখানে যে শ্রমিকরা ছিল তারা তো সাথে সাথে ওনারা বলেছেন যে আমরা কাজ করব না, সেটা তো শ্রমিকরা কিন্তু সাথে সাথে বলেছেন এবং পরদিনও তারা ঢুকতে চায়নি, তাদেরকে জোর করে ঢুকানো হয়েছে, যার জন্য শ্রমিকদের সেই আমি একটু সেই মোবাশ্বের সাহেব যদি মাইক্রোফোনটা হাতে নিয়ে কথা বলেন। আমি ওনাকে সাপ্লিমেন্ট করি। শ্রমজীবী অর্থ হলো তার প্রতি মিনিটের শ্রম বিক্রি করে। সেই শ্রমজীবীকে থ্রেট করা অনেক সহজ, একটি শব্দ, তুমি না ঢুকলে একটি পয়সাও পাবা না। কিন্তু যারা চাকরি করে তার চাকরির একটা অংশ, তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। আমার মনে হয় আমরা আজকের আলোচনার
আরেকটা দিকে আমরা একটু যেতে পারি, যে আমি দুটা আমরা যাব আমরা এক রাউন্ড করে সবার কাছে এসেছি। আমার মনে হচ্ছে যে কারণ আমি অনেকগুলি প্রশ্ন পেয়েছি, নাসির ভাইয়ের কাছেও আমরা আসবো, ওনার দিকে একটা মিশুর প্রশ্নের তীর রয়েছে। আমরা আসবো, আবারও আপনার কাছে আসবো, আমাদের সময় আছে। আমরা শুধু এই প্রথম পর্বে মানে যে আলোচনাগুলো করেছি, আজকে অনেকগুলো তীর বিজেএমএর দিকে ঝুঁকে আছে। আজকে দেখেন যে কথা বিভিন্ন বক্তারা বলেছেন যে সাভার ট্র্যাজেডি তো রয়েছেই, তাজরিন গার্মেন্টস রয়েছে যেখানে যে নভেম্বর 24, 2012-তে 123 জন মৃত্যুবরণ করেছে, হামিম গ্রুপের ঘটনা রয়েছে, তারপর আমরা স্পেকট্রাম গার্মেন্টসের কথা এসছে, ফনিক্সের কথা এসছে, এরকম অসংখ্য মানে গার্মেন্টস সেক্টরে একের পর এক, যেটা খালেকুজ্জামান ভাই একটা স্ট্যাটিস্টিক্সও দিয়েছেন। এই যে এত বিপর্যয়ের পরও আপনারা যারা এই পোশাক শিল্পের সাথে সম্পৃক্ত রয়েছেন, আপনারা কেন কোনো যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন না? এবং যখন প্রথমবারের মতো সুযোগ এসেছিল বাংলাদেশে যে সারা বিশ্বকে দেখিয়ে দেওয়া যে এই জায়গাটা আপনারা, আজকে যদি একটি খালি বিল্ডিং ধসে পড়তো, কোনো হতাহত না হতো, আমাদের মর্মবেদনা বা কোনো কিছুই মানুষের এতখানি যেত না। তো এই জায়গাটা, এই সুযোগটা আপনারা কেন নেননি? এবং প্রতিবারই যখন কিছু হয় তখন কিন্তু আপনাদের অভিযোগ রয়েছে আপনারা মালিকদের পক্ষই নেন এবং সেটা যত দেন দরবার করার প্রয়োজন হয় সবকিছু করেন। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি সাভার ট্র্যাজেডিতে যে 348 জন যারা মারা গিয়েছেন ওদের আত্মা মাগফিরাত কামনা করছি, এবং আমি বিশ্বাস করি যেহেতু তারা কর্মস্থলে দেশের বৈদেশিক মর্যাদা অর্জনের জন্য ওনারা কাজ করতেছিলেন, মহান আল্লাহ তাআলা ওদেরকে শহীদ হিসাবে কবুল করবেন। পাশাপাশি আমাদের প্রত্যেকটা ইস্যুই কিন্তু বিজিএমইকে ঘিরে আসছে, বাট আমি তার আগে প্রথমে ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে। ওনার নিজস্ব তত্ত্বাবধানে টোটাল উদ্ধার কার্যক্রম চলছে। বিজিএমইর পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা করা দরকার, আপনারা জানেন প্রতিদিন প্রেস ব্রিফিং হচ্ছে, প্রতিদিন আমরা আমাদের অ্যাক্টিভিটিস আমরা প্রত্যেকটা মিডিয়াকে জানাচ্ছি। আপনি পরেরটা বলছেন, আমরা বলছি যে আমাদের অভিযোগের তীরগুলো যেগুলো এসছে সেগুলোতে আপনারা কি করেছেন? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, ঠিক আছে, উদ্ধার তৎপরতা কি হচ্ছে সেটা দেশবাসী খুব ভালো করে দেখছে। আমরা আপনাদের এই ক্ষেত্রে আমি যে এই বিপর্যয় যাতে এরকম অতীতে অনেক হয়েছে, ভবিষ্যতে যাতে না হয়, যেটা আমাদের আজকের আলোচনার বিষয়, সে সম্পর্কে যদি আপনাদের অবস্থানটাকে পরিষ্কার করেন। আমাদের বিজিএমইর অবস্থান একদম ক্লিয়ার। আপনারা দেখেছেন গতকাল আমাদের মাননীয় প্রেসিডেন্ট আমাদের আতিকুল ইসলাম সাহেব উনি ক্লিয়ারলি বলেছেন, আমি শেষ করতে উত্তরটা পাবেন। আমরা আসলে তাজরিনের ঘটনার পর আমাদের মিস্টার উনি বলেছেন যে আমাদের টাস্ক ফোর্স হয় নাই। আমাদের যে টাস্ক ফোর্স হয়েছে কিন্তু সংবাদে আপনারা বললেন, কিন্তু কাজটা কি করেছে সেটা আমি বলছি। আমাদের টোটাল এ পর্যন্ত 168টা ফ্যাক্টরিতে আমরা টাস্ক ফোর্স ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করেছে, এবং প্রতিটা ফ্যাক্টরি থেকে 9 জন ম্যানেজমেন্ট লেভেলের, মিড ম্যানেজমেন্ট লেভেলের, সেটাও বলছি। সার্ভে করে যে ডিফেক্টিভ ফ্যাক্টরি পেয়েছে এই পর্যন্ত আমাদের না, আমরা ক্লিয়ার বলছি, সার্ভে করে আমরা যেটা পেয়েছি, আমরা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি 3 ধরনের ফ্যাক্টরিকে আমরা আইডেন্টিফাই করেছি, এবং এক্ষেত্রে যে ফ্যাক্টরিগুলি সি ক্যাটাগরি আইডেন্টিফাই করা হয়েছে ওদেরকে কিন্তু আমরা একটা নির্দিষ্ট টাইম দিয়েছি যে আগামী 2 মাস বা 3 মাসের মধ্যে তোমাদেরকে এগুলি ঠিক করতে হবে, এবং এই 2 মাস 3 মাস কিন্তু এখনো শেষ হয়ে যায় নাই যে সময়টা ওদেরকে দেওয়া হয়েছে। না, এই 2 মাস 3 মাস মানে কি? এটা তো একটা চলমান প্রক্রিয়া, কত আগে থেকে এই ঘটনাগুলো ঘটে আসছে। 2 মাস 3 মাস যদি এক একটি ঘটনার পর দিয়ে থাকেন তাহলে সেটা তো চলমান প্রক্রিয়া যদি বলেন তাহলে প্রথম দেখতে হবে আমাদের অ্যাসেসমেন্ট এবং অ্যাপ্রুভাল অথরিটির দায়িত্ব কি। আমি নতুন প্রজন্মের ব্যবসায়ী, নতুন প্রজন্মের বিজিএমই ডাইরেক্টর, আমি বলতে পারি যে আমাদের টোটাল অ্যাপ্রুভাল এবং অ্যাপ্রুভাল অথরিটি যারা আছে গভর্নমেন্টের তারাই ঠিক। সাদেক ভাই, যদি বলি যে 2005-এর ঘটনার পরে কি ব্যবস্থা আপনারা নিয়েছেন যাতে এরকম আরেকটা ঘটনা না ঘটে? অথবা ফনিক্স, এটাও তো 3 তলা বা 4 তলা একটা বিল্ডিং ছিল, সেখানেও দেখা গেছে যে 25 জনের মতো করুণ ভাবে মৃত্যুবরণ করেছে। 2005 সালের পর আমি ক্লিয়ারলি বলতে চাই, এখানে সারের ভাই আছেন, উনিও জানেন যে আমাদের এখন যে কোনো বিজিএমইর অ্যাপ্রুভাল দেওয়ার জন্য আমাদের রেজিস্টার্ড গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার দিয়ে রেজিস্টার্ড করে, যেটাকে আমরা পিডব্লিউডি বলি, পিডব্লিউডির রেজিস্টার্ডের মাধ্যমে আমাদেরকে নিয়ে আসতে হয় অ্যাপ্রুভালের জন্য। তার আগে বিভিন্ন সংস্থা থেকে প্রায় 19টি সার্টিফিকেট নিয়ে কমপ্লিট, দ্যাট ইজ দ্য লাস্ট সার্টিফিকেট ইজ দ্য বিজিএমই সার্টিফিকেট। ওই সার্টিফিকেট আমরা সবকিছু দেখে আমরা কিন্তু এটা তো নতুনটার ক্ষেত্রে বলছেন, কিন্তু এই যে বিপর্যয়
যেগুলো যে বিপর্যয় হওয়ার পরে এটা দায়টা কিভাবে আপনারা এড়িয়ে যান? আমরা দায় এড়িয়ে যেতে চাই না, কারণ যারা মারা গিয়েছে তারা আমাদের সম্পদ, ওয়ার্কার আমাদের সম্পদ। আমরা বলছি যে আপনি নতুনটার কথা যদি বাদও দেন, পুরনোগুলো তো সবার কাছে খুব স্পষ্ট বিষয়, সেখানে দায়টা আপনারা কিভাবে এড়াচ্ছেন? আমরা কোনো দায় এড়াতে চাচ্ছি না। আমি ক্লিয়ারলি বলতে চাই যে বিজিএমই এখন কঠোর। 1 মাসের মধ্যে আমরা অলরেডি, আজকে প্রেস ব্রিফিং আপনারা শুনেছেন যে 1 মাসের মধ্যে প্রত্যেকটা ফ্যাক্টরি তার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং রিপোর্ট অ্যালং উইথ লোড বেয়ারিং ক্যাপাসিটি সহ আমাদেরকে দিতে হবে। যে ফ্যাক্টরি আমাদেরকে এটা দিবে না, ওইটা পাওয়ার পর আমরা 20% র্যান্ডমলি চেক করবো আমাদের ইঞ্জিনিয়ার দিয়ে। যদি কোনো ফ্যাক্টরি আমরা পাই যে তার গরমিল আছে বা তার রিপোর্ট কারেক্ট না, সে এটাকে ম্যানিপুলেটেড করেছে, আমরা তৎক্ষণাৎ ওই ফ্যাক্টরির লাইসেন্স স্থগিত করে তার সমস্ত কার্যক্রম বন্ধ করে দিব। এবং আপনি জানেন যে বিজিএমই যদি কার্যক্রম বন্ধ করে দেয়, একটা ফ্যাক্টরি কোনো ওয়ে নাই হি ক্যান এক্সপোর্ট অর হি ক্যান রান। সো এই ব্যবস্থা অলরেডি হয়েছে। এবং আমরা ইজিএমে আজকে মোর দেন 800 গার্মেন্টস মালিক আজকে ইজিএমে ছিলেন। এই 800 মালিক মানে তারা কনসেন্ট দিয়েছে যে ইয়েস উই ক্যান গো ফর দিস অ্যাকশন। সো এখন ব্যাপারটা হলো, এর আগে কি এই কনসার্নটা দেয়নি? এত বড় কনসার্ন দেওয়া হয় না, এত স্ট্রিক্টলি দেওয়া হয় না, বা অন্যান্য ঘটনাগুলোর পরে এইভাবে দেয়নি। অনেস্টলি টু বি অনেস্ট, এত স্ট্রিক্টলি দেওয়া হয় না। তার মানে আমরা কিন্তু দেখে এসেছি যে বাতিল করা হয় না। আমরা কিন্তু প্রত্যেকটা ঘটনার পরেই দেখেছি যে এক একটা মেজারের কথা বলা হচ্ছে, এক একটা ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। আচ্ছা ডক্টর শাহজাহান, এই বিষয়ে আমার একটা তথ্য আছে, একটু বলি। ওনারা বারবার ওইটাতে এড়িয়ে যাচ্ছেন, বলা যায় যে আমি মনে হয় যেহেতু আমি বিজিএম এর সাথে আমার ইনস্টিটিউট ইজ ইনভলভ তাজনিনের পরে আমার কয়েকটা তথ্য দেওয়ার প্রয়োজন। আমি 1 মিনিট প্লিজ, আমাদেরকে জরুরি কথাটা বলতে দেন। সেটি হচ্ছে যে বিজিএমই অনুমতি দেওয়ার আগে সরকারের প্রায় 4-5টি প্রতিষ্ঠানের ক্লিয়ারেন্স নিতে হয়। এই জায়গাটি ফ্যাক্টরি বানানোর উপযুক্ত, এখানে অগ্নি নির্বাপনের প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা দেওয়া আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বিল্ডিং ঠিক, বিল্ডিং এর আলো বাতাস সবকিছু আছে, এগুলি কিন্তু সরকারের কয়েকটি প্রতিষ্ঠান দেয়। এবং আপনারা জানেন যে এই জিনিসগুলি না পেলে পারে ওনারা এলসি খুলতে পারবেন না, বিজিএমএ তে অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু এই সার্টিফিকেটগুলি পাওয়া খুবই সহজ। আমরা তাজনিন নিয়ে যখন আমরা স্টাডি করতে গেলাম, তখন আমরা এই জিনিসগুলি দেখেছি। ফায়ার ব্রিগেডের লোক ওখানে না গিয়েই ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কিভাবে দিয়েছে এগুলি নিয়ে আমার ব্যাখ্যা করার কোনো দরকার নাই। সেই কারণে আমরা তখন ওনাদের সাথে আমরা ভলেন্টারি একটা সার্ভিস দেওয়ার কথা চিন্তা করলাম। আমাদের মনে হয় গার্মেন্টস সম্পর্কে আরেকটি তথ্য আপনাদের সবারই জানা উচিত। গার্মেন্টসের সৃষ্টি হয়েছিল কিভাবে? নিচের তলায় বাড়ি ছিল, উপর তলায় থেকেছে, নিচের তলায় ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠানগুলি শুরু করা হয়েছে। আমরা এই স্টাডি করতে যে দেখলাম যে সবচেয়ে পুরানো ইন্ডাস্ট্রিগুলি আবাসিক স্থলে, তার উপরে বাড়িতে লোক থাকে, নিচে ফ্যাক্টরি, অথবা উপরে ফ্যাক্টরির নিচে লোক থাকে। এই জায়গাগুলি কিন্তু বানানো হয়েছিল এক্সক্লুসিভলি ফর রেসিডেন্স। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই সৃষ্টি সরকারি কোনো রকম মদত ছাড়া, এই কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে। সেগুলিকে আমরা এখন বলছি যে জরুরি ভিত্তিতে ফ্যাক্টরিগুলিকে একটি পার্কে নিয়ে যাওয়া, যেখানে এগুলি সমস্ত মেনটেন করা সম্ভব। একই সাথে আমরা প্রায় 4টি প্রকল্প স্টাডি করেছি, যেখানে আমরা বলেছি যে এই পরিবর্তন জরুরি ভিত্তিতে করতে হবে। আমাদের আমরা নাসির সাহেবের কাছে শুনে আসি। নাসির সাহেব, আপনারা 2 তারিখে হরতাল ডেকেছেন। না, আমি একটু বলবো, আমি শর্টলি বলবো। প্রথমে ধন্যবাদ জানাই যখন শুনলাম যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে মনিটরিং করছেন। 4 দিন হয়ে গেল উনি মনিটরিং করছেন, কাটার মেশিন নাই। 24 ঘন্টার মধ্যে দিল্লি থেকেও তো এক্সপার্ট একটা গ্রুপ, কমান্ডো গ্রুপ নিয়ে আসা যেত, ব্যাংকক থেকে নিয়ে আসা যেত, পার্শ্ববর্তী দেশ থেকে আমরা সবগুলি নিয়ে আসতে পারতাম। সেটা কেন হলো না? এখানে ইনভলভ হোম মিনিস্টার, ইনভলভ হেলথ মিনিস্টার, ইনভলভ ডিজাস্টার মিনিস্টার। 3 মিনিস্টারের একটা কোঅর্ডিনেশন করে এই কাজগুলি করা গেল না কেন? এইটার পুনরাবৃত্তি করবে, 100 বার করতে পারবো। কেন করবে? আজকের এই ঘটনা নেই। সাভার ট্রাজেডিস ইজ এ ডিফারেন্ট দেন আদার ট্রাজেডিস। সাভার ট্রাজেডি ওয়ার্নিং দিয়েছিল যে এখানে লোক তোমরা চলে যাও, এটা নট হ্যাবিটেবল ফর ফ্যাক্টরি, তোমরা প্রাণে বাঁচে চলে যাও। কিন্তু ব্র্যাক ব্যাংক সব চলে গেল। যে ম্যান যে বললো যে এই ভবন ভাঙবে না, সে কে? সে টিএনও। এটা বলার সাথে সাথে যে তাকে সে কোন অথরিটি সে বললো যে বিল্ডিংটা ভাঙবে না, সেই জন্য সবাইকে জোর করে ফ্যাক্টরি ঢুকানো হলো। দিস টিএনও শুড বি মেড নাম্বার 1 অ্যাকিউজ ইন দিস কেস। তাকে আজকে মামলায় ওদেরকে ধরা হচ্ছে, রিমান্ডে নিয়ে যাচ্ছে। টিএনও কে কেন আসামি করা হয় নাই? পাশাপাশি রাখেন ভাই প্লিজ। টিএনও কে আসামি, শি ইজ দ্য মেইন কালপ্রিট।
সে বলছে বিল্ডিং ভাঙবে না বলাতেই আশ্বস্ত হয়ে সবাই এখানে ঢুকে ফেললো। অর্থাৎ যদি মেইন একিউজকে যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি কিভাবে মনে করেন যে এইগুলো ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না? সেকেন্ড যেটা আমি বলতে সেটা হচ্ছে কি, যে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী এই বিজিএমএ ভবন সম্পর্কে বলে এটা একটা বিস্ফোরণ। আমরা আশা করেছিলাম সেদিন তিনি বলবেন এটা ভেঙে ফেলো, বিস্ফোরণ বলবেন আর ভাঙবেন না। ল ক্যানট টেক টু ওয়ে, ইট ইজ স্ট্রেট। আপনাকে স্টেট যদি একটা হাতে স্টেট করেন, লক্ষ লক্ষ মানুষকে আপনি বাঁচাতে পারবেন। এই সাভার ট্রাজেডির সাথে অন্য ট্রাজেডিও আমরা বলবো দোজ হু আর ইনভলভ দে শুড বি টেকেন টু ট্রাস্ট। এখানে টিএন ওয়াসকেও কিভাবে সে ফ্রি অবস্থায় আছে, তাকে গ্রেফতার কেন করা হচ্ছে না? তার জন্য আজকে এত শত লোক মারা গেল। এবং পরবর্তীতে সরিয়ে ফেলা হলো, প্রথম দিকে তদন্তের একটা বার্তার উপর না বারও দেওয়া হলো, এখনো তাকে হি মাস্ট বি টেকেন টু কাস্টাডি। এবং তাকে সে হোয়াট প্রম্পটেড হিম টু সে দ্যাট বিল্ডিং ভাঙবে না? উনি কি ইঞ্জিনিয়ার? উনি কি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার? উনি কি আর্কিটেক্ট? এবং সরকারি কর্মকর্তা হলে তিনি আইনের ঊর্ধ্বে নাসির ভাই, থাকতে আমি পারেন না। আপনাকে একটু সাপ্লিমেন্ট করি। বাংলাদেশের ইতিহাসে সরকারের সময়ই যখন কাউকে কোনো পদে দেওয়া হয়, কৃষি সেক্রেটারি পুলিশ থেকে আসার পরে কৃষি সেক্রেটারি বিকাম বিগেস্ট কৃষিবিদ। আমাদের প্রতিটি ক্ষেত্রে যখন যাকে যে জায়গায় দেওয়া হয়, হি বিকাম দা টপ এক্সপার্ট অফ দ্যাট। আপনি শুরুতেই বলেছিলেন যে যার যেটা কাজ নয়। তবে নাসির ভাই আমি বলেন জনগণ আমরা সব আজকে ব্যতীত, নাসির ভাই ডিফিকাল্ট সিচুয়েশনে সবাই না, অনলি বিকজ দিস টিএনও সেগুলো বিল্ডিং না, এই একটা ঘটনা না, এই ধরনের ঘটনা অসংখ্য জায়গায় আছে। আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা কিন্তু স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে। আমরা চাইলে বাংলাদেশকে একটা অন্য পর্যায়ে নিয়ে যেতে পারি। কিভাবে নিয়ে যেতে পারি? 9 মাসে পৃথিবীর কোনো দেশ স্বাধীনতা আনে নাই। বাংলাদেশের যে জনগণ, বাংলাদেশের জনগণের ভিতরে যে অন্তর, এই সাভারে গেলে পারে আপনারা দেখতে পাবেন যে কোনো ট্রেনিং নাই, নিজের জীবনকে বাজি রেখে ওখান থেকে মানুষকে উদ্ধার করছে। যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে। এখন আসেন, আমরা সাভার নিয়েই ব্যস্ত থাকছি। আসুন, ঢাকা শহরে আর্থকোয়েক হলে কি হতে পারে? আপনারা কি জানেন যে ঢাকা শহরের সমস্ত বাসিন্দা আগ্নেয়গিরির উপরে বসবাস করছে? ঢাকা শহরে মাকড়সার জালের মতন গ্যাসের লাইন রয়েছে। আর্থকোয়েক হলে পারে প্রথম যে ঘটনাটি ঘটবে, প্রত্যেকটা গ্যাস লাইন পাটাপাট 2 সেকেন্ডের ভিতরে ফেটে যাবে। ফেটে যাওয়া মানেই হচ্ছে ঢাকা শহরের সমস্ত অঞ্চল গ্যাসে ভরপুর হবে। আর আরেকটি ঘটনা ঘটবে, সেটি হচ্ছে গ্যাসের লাইন ফাটার সাথে সাথে ইলেকট্রিক লাইন ছিঁড়ে যাবে। আপনারা নিশ্চয়ই কয়দিন আগে আমেরিকাতে এই জিনিসগুলি দেখেছেন যে বৃষ্টির ভিতরে স্পার্ক হচ্ছে। এই স্পার্ক হওয়া মানে হলে এই গ্যাসগুলি জ্বলবে। আমি এই কথাতে কেন আসলাম? অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে 3 দিন হলো। কয়দিন হয়েছে? 4 দিন হয়েছে। 4 দিন পরেও কিন্তু আমরা জীবন্ত মানুষ নিয়ে আসতে পারছি। কিন্তু আগুন যদি লাগে, আর্থকোয়েকের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে বিল্ডিং চাপানা। প্রতিটি দেশে প্রতিটি ক্ষেত্রে আর্থকোয়েক হওয়ার সাথে সাথে আগুন লাগে। এমনকি সুনামিতে আপনারা দেখেছেন পানির ভিতরে আগুন জ্বলছে। কারণ এই ধরনের অনেক কিছু এইসব দালান কোঠায় থাকে। এই আগুন লাগলে আপনি আর 4 দিন সময় পাবেন না। হাফ এন আওয়ার ইজ ইউর অনলি টাইম। ইতিপূর্বে যখন আপনার দুর্যোগ মন্ত্রী ছিলেন রাজ্জাক সাহেব, মন্ত্রী হওয়ার কদিন পরে ওনার সাথে এ ধরনের একটি টক শোতে আমরা এসেছিলাম, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে উনি টাস্কফোর্স তৈরি করার জন্য একটি প্রতিষ্ঠান দাঁড় করান এবং সেখানে আমি, জামিলুর রেজা সাহেব, আমরা অনেকেই ছিলাম। সেখানে উনি কথাটি বলেছেন, আমরা সেই কাজটি করেছিলাম যে জরুরি ভিত্তিতে ট্রিটমেন্টের জন্য যে বিল্ডিংগুলি জরুরি ভিত্তিতে উই হ্যাভ দ্যাট টেকনোলজি, উই ক্যান হ্যাভ রেট্রোফিটিং, অর্থাৎ বিল্ডিংগুলিকে শক্তিশালী করা। ওনার নিজের বিল্ডিং যেভাবে উনি শক্তিশালী করেছেন, সেক্রেটারিয়েটকে আমরা শক্তিশালী করার কথা। এবং এই গ্যাস লাইনগুলিতে অটো সেন্সার দেওয়া, যাতে গ্যাস লাইনগুলি অটোমেটিক শাটডাউন হয়ে যায়, যেরকম বিদ্যুৎ শাটডাউন করার জন্য সার্কিট ব্রেকার রয়েছে। এই কাজগুলি 4 বছর আগে হওয়ার কথা। এবং একই সাথে আমাকে তৎকালীন দুর্যোগ মন্ত্রী জবান দিয়েছিলেন যে অতি সত্বর আমি ফায়ার ব্রিগেডকে আমার অধীনে নিয়ে আসবো। উনি 4 বছর পরে পারেন নাই, আমাকে দুঃখ প্রকাশ করেছেন। আমি জানি না কেন পারেন। একটা বিষয় আপনার সাথে শেয়ার করি। শাহরিয়ার সাহেব বলছিলেন যে যদি এরকম হয় তাহলে ঢাকা মেডিকেল পিজি অর্থাৎ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় করে যারা সেবা দিবেন,
তারা যেমনি ঝুঁকিতে রয়েছেন, আবার সচিবালয় যারা কন্ট্রোলিং এর Exactly, দায়িত্ব he is রয়েছেন, right, একদম। ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছেন, তারা ঝুঁকিতে রয়েছেন। তাহলে আপনি যেটা বলছেন যে টোটাল ডিজাস্টার হবে, সেটাতে কি হবে? টোটাল ডিজাস্টারে আমরা বলেছি যে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট করার ব্যাপারটা আমরা ধরেই নিচ্ছি যে ডিজাস্টার হবে, এবং বড় বড় বিল্ডিংগুলিকে আমরা প্রোটেকশন করা, যেরকম আমি আর্থকোয়েক হলে ছোটখাটো আর্থকোয়েক হলে যে ঘটনা ঘটবে, আপনারা কারণ বাজার মতিঝিল যে দেখেন সব গ্লাস, এই গ্লাসগুলি হচ্ছে নর্মাল গ্লাস। এই গ্লাসগুলি যখন ভেঙে পড়ে তখন শার্প এজ হিসাবে ভেঙে পড়ে। আমরা বলেছি উই হ্যাভ টু অল্টারনেটিভস, এই গ্লাসগুলিতে সেলোফেন পেপার লাগানো যাতে একবারে শার্প হয়ে না পড়ে, সবচেয়ে ভালো হচ্ছে টেম্পার্ড গ্লাস লাগানো, যেগুলি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এগুলি কিন্তু আমরা 24 ঘন্টার অর্ডার দিয়ে 7 দিনের অর্ডার দিয়ে আমরা করাতে পারি। কিন্তু একটি দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে ফায়ার ব্রিগেড, যারা এই কাজগুলি করবেন, আর নীতি নির্ধারণ করছেন দুর্যোগ মন্ত্রণালয়। এইভাবে তো আপনার চলতে পারে না। এখন আমরা কিভাবে এই অবস্থাগুলি থেকে মুক্ত হতে পারি? আমার মনে হয় আমরা চাইলেই মুক্ত হতে পারি। আমাদের বাংলাদেশে মুক্ত হওয়া অসম্ভব সহজ, কারণ এক ভাষা, এক কালচার, একই চিন্তা চেতনা আমরা নিজেরা কাজ করছি। প্রথম কাজটি হচ্ছে যে আমাদেরকে চিন্তা করতে হবে আইনের শাসন। আমরা আইনের শাসনের কথা বারবার বলি। আইনের শাসনটা হচ্ছে সেই শাসন যে শাসনটি সবার জন্য সমান হবে, এবং যিনি সরকারে থাকবেন তার প্রথম দায়িত্ব হচ্ছে যে কোনো অবস্থায় আমার দলের একটি লোকও যেন ছাড়া না পায়, প্রয়োজনে 10 জন বিরোধী দলের ছাড়া পেয়ে যাক। আমি এটার ব্যাখ্যা দিচ্ছি, শুনতে আপনাদের খারাপ লাগবে। আপনি রাস্তায় যেয়ে দেখলেন যে 10টি ছেলে একটি পাগলকে ঢিল দিয়ে মারছে। আপনি তার ভিতর থেকে একজন ছেলেকে কান ধরে নিয়ে এসে 2টি চর মারলেন। আমার প্রশ্ন হচ্ছে 10 জন ছেলের মধ্যে ওই ছেলেকে কেন আপনি চর মারলেন? আপনি আমাকে কি উত্তর দেবেন জানেন? ওই ছেলেটি আমার সন্তান, আমি চাই আমার সন্তান যেন ভালো হয়। আমার সরকারি দল, প্রতিটি সরকারি দলকে প্রথম চিন্তা করতে হবে যে আমার দলকে সবচেয়ে কলুষমুক্ত এবং আইন মানতে আমি বাধ্য করব। আমি একইভাবে বলি 73-74 সালে আমার সিঙ্গাপুরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সিঙ্গাপুর এয়ারপোর্টে লেখা ছিল নট নোয়িং দ্য ল ইজ নট অ্যান এক্সকিউজ, এবং সিঙ্গাপুরের রাস্তায় অসংখ্য পুলিশ থাকতো। আপনি থুতু ফেলবেন সাথে সাথে $50। এবং সিঙ্গাপুরের মানুষ কত খারাপ ছিল সেই তথ্যটি আপনাদেরকে আমি দেই। সরকার বিল্ডিং বানিয়ে লিফট বানিয়ে দিল, এখনো সেই লিফটগুলি আছে কিছু কিছু। আপনি গেলে প্রত্যেকটি লিফটে দেখতে পাবেন মেটাল দিয়ে লেখা আছে দিস লিফট ইজ ইকুইপড উইথ ইউরিন ডিটেক্টর। অর্থাৎ সেই দেশের এই বর্তমান সভ্য নাগরিকরা সেই সময় সুযোগ পেলেই লিফটের ভিতরে পায়খানা এবং পেশাব করত। সেই দেশকে একটি মানুষ কিভাবে সৎ জাতিতে পরিণত করেছে। সিঙ্গাপুর ছিল মালয়েশিয়ার সাথে ফেডারেশন, সিঙ্গাপুরের জনগণের অত্যাচারে মালয়েশিয়া তাকে বের করে দেয়। আজকে দেখেন মালয়েশিয়াকে বিট করে সিঙ্গাপুর উপরে দাঁড়িয়ে আছে। আপনাকে আইন ইমপ্লিমেন্ট করতে হলে, আর ইসলামের কথাই যদি বলেন, মিষ্টি খাওয়া আপনাকে আমি বন্ধ করার আগে আমার প্রথম দায়িত্ব আমাকে মিষ্টি খাওয়া বন্ধ করতে হবে। আজকে যদি আমরা সবকটি রাজনৈতিক দল সিদ্ধান্ত নেই যে আমার দলকে আমি বিশ্বের শ্রেষ্ঠ রাজনৈতিক দল হিসেবে তৈরি করব, বাংলাদেশকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 9 মাস লেগেছে স্বাধীনতার জন্য, 6 মাসের ভিতরে বাংলাদেশকে আমরা বিশ্বের শ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি করতে পারবো। কারণ এখানে ভাষার দ্বন্দ্ব নেই, এখানে আত্মীয়তার দ্বন্দ্ব নেই, কালচারের দ্বন্দ্ব নেই। কেন আমরা এটা করি না? আমাদের সবার টার্গেট যেভাবেই হোক গদিটি আমার চাই। আমি একটু সাভারের ডিজাস্টারের বিষয়ে আসতে চাই। আমি একটা তথ্য, আমরা আপনার কাছে আসছি, 1 মিনিট শুধু। আমরা ওই যে দুজনের লিঙ্ক ধরে খালেকুজ্জামান ভাইকে 1 মিনিট একটি প্রশ্ন করছি। সেটা হচ্ছে এই দুজন আলোচক এবং অনেকেই বললেন যে কোনো কিছু হলেই মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে হয়। আজকে আমরা শুনেছি প্রধানমন্ত্রী গ্রেপ্তারের কথাও বলেছেন। এটা কেন ওনাকে বলতে হবে যে কাকে গ্রেপ্তার করতে হবে? মাননীয় প্রধানমন্ত্রীকে কেন বলতে হবে যে কাকে গ্রেপ্তার করতে হবে কি হবে না? কেন এই সিদ্ধান্ত নিতে হবে? কেন ওনাকে? নিশ্চয়ই অনেকগুলো মন্ত্রণালয় ভাগ করে দেওয়া আছে, যার যার দায়িত্ব রয়েছে। এই যে মাননীয় প্রধানমন্ত্রীর উপর এত লোড এবং সবাই ওইদিকে তাকিয়ে থাকে, এটা কেন এইভাবে করতে হয়? এটা সেলফ ইন্ডিকেট করে, মানে ক্ষমতাটা, আমার প্রশ্ন হচ্ছে এক ব্যক্তির ক্ষমতাটা এক কেন্দ্রিক কেন? হ্যাঁ, সেটা আপনি করে রেখেছেন। সেটা হলো আমাদের দেশে কিছুটা সাংবিধানিক ভাবে করেছেন, কিছু প্রথাগতভাবে করেছেন, এবং কিছু রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে এসছেন। এই সব কিছু মিলে এটা দাঁড় করানো হয়েছে। ফলে এটা কোনো একটা গুড গভর্নেন্স হতে পারে না, একটা শাসন ব্যবস্থা এরূপ হতেই পারে না। যেমন প্রধানমন্ত্রী সেখানে কোথায়, আমাদের একসময় দেখেছিলাম একটা হোটেলের একটা বাড়তি অংশ করবেন, হঠাৎ দেখি যে সেখানে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন শেরাটনে। আপনি চিন্তা করতে পারেন
যে এটা কত বড় লজ্জার, যে ওনাদের কাছে হয়তো এটা মালুম হলো না, কিন্তু একটা হোটেল বিল্ডিং এর সামান্য একটা অংশ বর্ধিত করা হবে, এখানে প্রধানমন্ত্রী গেছেন ওটা উদ্বোধন করতে, বা ইভেন এসব ব্রিজ বলেন বলেন এগুলি তো উদ্বোধন করার তার দরকার নাই, বা যে কোনো ব্যাপারে। তাহলে আদার এখানে আমরা প্রশাসন একদম আমরা নিচের থেকে শুরু করে, প্রথম কথা হলো আমাদের অ্যাট দি টপ পার্লামেন্ট, অ্যাট দি বটম ইউনিয়ন কাউন্সিল, মাঝখানে কিছু নেই। আপনাদের মাথা আছে আর পা হাঁটু আছে। দলের প্রধান, দেশের প্রধান, সংসদের প্রধান, সব প্রধান যদি এক জায়গায় থাকে, এক ব্যক্তি যদি হন, তাহলে কি এই সমস্ত ক্ষেত্রে এই যে বিষয়গুলো হচ্ছে, গণতন্ত্রের চর্চাটা এটা কতখানি সঠিকভাবে সম্ভব হয়? তার মানে অল আর রোবটস। না খালেক ভাই, আমি এখানে একটু সাপ্লিমেন্ট করি। দেখেন, এই যে এক ব্যক্তি হওয়াতে কি কি দুর্ঘটনা ঘটতে পারে। বিজেএমই ভবন নিয়ে আমার নাসির ভাই বললেন, আপনারা কি জানেন যে বিজেএমির অ্যাপ্রুভাল এই মুহূর্ত পর্যন্ত দেওয়া হয় নাই? এখন আমি জিজ্ঞেস করি, আমার এক প্রধানমন্ত্রী এই আনঅথরাইজড বিল্ডিং এর ফাউন্ডেশন দিয়েছেন, আমার আরেক প্রধানমন্ত্রী এটাকে উদ্বোধন করেছেন, এবং দুজনের প্ল্যাকেট পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমি বিজেপিকে বলেছি, আপনাদের এখন প্রথম দায়িত্ব দুটা স্ট্যাচু ওর উপরে বসিয়ে দেন, যাতে বুলডোজার আপনার এখানে না আসতে পারে। যে দেশের দুই প্রধানমন্ত্রী অন্যায় কাজের সাথে সরাসরি জড়িত হন, সেই দেশে আপনি আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন? আমি একটু প্লিজ, আমি শেষ করে নেই, আমাকে শেষ করতে দেন। আমি জানতে চাই, এই কাজের জন্য কি প্রধানমন্ত্রী দায়ী? কোনো অবস্থাতেই না। প্রধানমন্ত্রীর জানার কথা না প্ল্যান পাস হয়েছে কি হয় নাই। প্লিজ কথা বলতে দেন, আপনি সময় আমি ডিস্টার্ব করি নাই। আচ্ছা, আমরা প্লিজ না, আমার কথাটা শেষ করতে দেন। আমার ইনকমপ্লিট কথার মানে অন্যরকম হবে। প্রধানমন্ত্রী জানার কথা না, তাহলে কাদের জানার কথা? জানার কথা হচ্ছে তার অফিসে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জনগণের বেতন নেয়। এই লোকগুলি সরকার প্রধানকে ধোঁকা দিয়ে এই কাজগুলিতে নিয়োজিত করলো। আমি আজকে 7 বছর ধরে এই একই কলের গান বাজাচ্ছি। এই লোকগুলিকে কি আমার প্রধানমন্ত্রীরা পানিশমেন্ট দিয়েছেন? যদি না দিয়ে থাকেন, তাহলে আমার দুই প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আপনারা কি সদিচ্ছায় গিয়েছিলেন না ওনাদের মিথ্যা তথ্যের ভিত্তিতে গিয়েছিলেন? যদি তাই হয়ে থাকে, তাহলে আমরা কিভাবে কোথায় পৌঁছবো? এই জিনিসটা আমি জনগণের কাছে, আমার দুই প্রধানমন্ত্রীর কাছে এবং প্রধানমন্ত্রীর সেক্রেটারিয়েটের কর্মচারীদের কাছে জানতে চাই। আমাকে একটু সময় দিবেন, তাহলে আমরা একটু ব্যাখ্যা দেওয়ার বিষয় আছে। আমি এই কথাটা শেষ করে দিই, কারণ একটু যদি কথা তো কেড়ে নিতে পারছি না। না, যেটা বলছেন যে যদি সবাই বাকি রোবট হয়, তাহলে আপনি তো ওনারা বলছেন যে একজন কি করে করছে, তাহলে বাকিরা কি করেন? তাহলে সেখানে দেখা যায় সর্বস্তরে সেখানে মানুষরূপী কিছু রোবট আছে, যারা হয়তো অঙ্গুলি হেলনে তারা নিজেরা সঞ্চালিত হন। আর নাহলে এটা কি করে সম্ভব? প্রথম কথা হলো এর যে আইনগত দুর্বলতা আছে এবং এর যে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যে ঘাটতি আছে, প্রথাগতভাবে যে বিষয়গুলি আছে, এখন সেগুলি সমস্ত দিক থেকে তার পরিবর্তন দরকার। আমি শুধু একটা কথা, উনি যে বললেন যে সুযোগ, যেটা বলছেন যে একটা সুযোগ নাকি, সুযোগের ব্যাপার না, এটা দায়িত্বের প্রশ্ন। যেমন ধরেন, যদি এখানে গার্মেন্টস না হতো, ব্যাংক ছিল, এই ধরনের হোয়াইট কলার পিপলদের যদি অফিস থাকতো, তাহলে কি মনে করেন যে পরের দিন কি এটা খুলতো? অ্যাজ বিকজ এই লোকগুলি গরিব এবং এরা শ্রমিক, এরা অসহায়, সেই জন্য এটা গেল। কিন্তু ব্র্যাক ব্যাংকের তো কর্মচারীরা গেল না। ফলে এখানে দেখেন উদ্যোগে কিন্তু এখন দেখেন তিনটা পিলারের উপর বাংলাদেশ। এক হলো গার্মেন্টস ওয়ার্কার্স, আর হলো প্রবাসী, আর হলো কৃষক। এরা বৈদেশিক মুদ্রা আনে, প্রবাসীরা আনে, আর কৃষক আমাদের মুখে গ্রাস। এই মহামন্দার কালে এ দেশকে বাঁচিয়ে রেখেছে। এরা জীবনের অধিকার হারিয়েছে, দেশকে বাঁচাতে গিয়ে তারা জীবন অধিকার হারিয়েছে। 1,500-এর উপরে এই শ্রমিকরা মারা গেল, সে তো আগেই শুনছেন আপনি। 8,000 লাশ প্রবাসী দেশে ফিরছে, আর এই কৃষকরা জীবন মৃত হয়ে বেঁচে আছে। তাহলে মানুষকে বাঁচানো যারা, দেশকে বাঁচানো যারা দায়িত্ব নিল, সেই মানুষগুলি বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলছে। এলো পরিস্থিতি। আর শাহরিয়ার সাহেব একটা কথা বলছেন, এটা একটু বলে নেই সংক্ষেপে, যে রাজনীতির কথা বলছেন। রাজনীতি হচ্ছে বিবেকের প্রতিধ্বনি। রাজনীতি হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষা, তার যে স্বার্থ, সেগুলিকে সামনে তুলে ধরা। তাহলে এখন ওনাদের রাজনীতি, যেমন আওয়ামী বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে ফাটল ছিল, তা হরতালকারীকে ঝাঁকি দিয়েছেন, সেই জন্য এটা ভেঙে পড়েছে। আবার আরেক দলের একজন বলছেন যে আমরা তোমাকে এমন ঝাঁকি দিব তুমিও পড়ে যাওয়া। তাহলে এটার নাম রাজনীতি না, এটা হলো ক্ষমতা কেন্দ্রিক একটা হানাহানি, কোন দল সংঘর্ষ করা। ফলে এটা শেষ করে দেই। ফলে আমরা যেটা বলছি, যেমন এখানে অনেকে বলতে পারেন যে আমরা 2 তারিখে একটা হরতাল দিয়েছি। এর আগেও আপনারা দেখেছেন, আগে তাজরিন গার্মেন্টসের মালিককে গ্রেপ্তারের দাবিতে আমরা করেছিলাম, সারা দেশের মানুষ সমর্থন দিয়েছিল। আমরা গাড়ি ভাঙচুর করি না,
আমরা কোনো আপনারাও কোন্দল করি না। দিয়েছেন, বিএনপিও দিয়েছে। না, সেটা তো শুনলে আমাদের তারা কি করে, একজন এটা পকেটে নেওয়ার চেষ্টা করে, একজন সেটা বিরোধিতা করে, ফলে একবার স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অভিনন্দন জানান, পরে আবার মরিচের গুঁড়া দেন ইত্যাদি এসব চলছে। যাই হোক। তো ফলে যাকে এটা বলে শেষ করি যে আমাদের এইটা শেষ করে দিই, রাজনীতি যেহেতু আমরা আগেই বলেছি যে নীতি আদর্শ বর্জিত ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতি, এটা একটা দুর্বৃত্তায়িত হয়েছে রাজনীতি। ফলে এর সঙ্গে যেমন আজকে কি হচ্ছে, গ্রাম্য কোন দল, আপনি তার নাম দিয়েছেন ভিলেজ আপনি মরিচের গুঁড়া মানে কি ওই যে বিদেশ থেকে পিপার যে পিপার স্প্রে, স্প্রে যেটা আনা আমার হয়েছে? তিনবার দিয়েছিল আর আপনাকে কি। 3 বার দিয়েছে। যাই হোক, শাহরিয়ার ভাই আচ্ছা, আপনি বোধহয় কিছু বলতে চেয়েছিলেন। আমি একটু মুসা বলতে ভাইও চাচ্ছি চেয়েছে। যে আমরা কি শাহরিয়ার ভাইয়ের পরে আপনার কাছে আজকে, যাব? শাহরিয়ার ভাই রানা যদি সেন্ট- যাওয়ার সময় আমরা শুধু একটু বলি যে খালেকুজ্জামান ভাই যেটা শুরু করেছিলেন, না শুধু যে শুরু নয়, পিপার স্প্রে সরাসরি থেকে- মাননীয় প্রধানমন্ত্রীকে হ্যাঁ, না, উপলক্ষ করে পিপার কিছু কথা বলা হয়েছে, স্প্রেকে নিয়ে সরকার উনি কিছু বলেছেন বলতে হবে যে সেগুলি। পিপার স্প্রে যদি আমদানিতে আমরা এত টাকা ব্যয় করি বা এরকম, তাহলে আমরা কিভাবে অন্য জিনিস, এগুলোর আজকের যে বিষয়টি এটার মধ্যে কিভাবে আসবো? না, দুটো দুই জিনিস এখানে। ওই হেফাজতে ইসলাম যুদ্ধ অপরাধীদেরকে নিয়ে যদি বিরোধী দল রাজনৈতিক পরিস্থিতি এরকম না করতো, পুলিশ বাহিনীর দরকারও ছিল না হয়তো। তো সেই ব্যাখ্যাতে আমি যাব না। ওনারা অনেক দিকে বাধ্য করছেন। একটা ব্যাখ্যা এসছেও, আই হেড টু মেনশন দিস ইয়ার, যে রানা সেন্টারে কেন 4-5টা ফ্যাক্টরির মধ্যে একটা ফ্যাক্টরি কিন্তু বন্ধ করে ফেলেছিল, 4 জন কেন আসতে বাধ্য হয়েছিল? হলো গার্মেন্টস ব্যবসা যেভাবে চলে, আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে শিপমেন্ট না করতে পারলে 1 মাসের শিপমেন্ট যদি পরের মাসে যায়, আপনি সারা জীবনের জন্য দেউলিয়া। সেই তারা হয়তো বাধ্য হয়েছিল যে ফ্যাক্টরিতে প্রোডাকশনগুলি শিপমেন্ট পাঠাতে হবে। না, প্লাস তাহলে আমি কিছু যদি প্রেশারও বলি ছিল এটার জন্য হরতালগুলি ভবন যারা মালিকের দিয়েছো- পক্ষ থেকে যে এখন তোমাদেরকে শিপমেন্টটা কি হবে? একটু প্লিজ বলছি, এখন শিপমেন্টটা কি হবে? আমার মনে হয় সেটা আপনারা বলেন। একটু বলি। ভবন মালিকের প্রেশার ছিল, সেটাকে মানতে হবে। প্লিজ আবার লেট মি ফিনিশ। আমি কারো কথার মধ্যে ডিসরাপশন করিনি। গত 1.5 মাসে 20 দিন হরতাল করা হয়েছে। যারা হরতাল করেছে তাহলে ইনডাইরেক্টলি তারা এটাকে প্রভোগ করেছে। আপনি যদি ওই ফর্মুলাতে যান, আমি সে ব্যাখ্যা যাব না। এই ফ্যাক্টরিতে একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর, নির্বাহী পরিচালক নিহত হয়েছেন। শুধু শ্রমিক মারা যায়নি, এখানে মিড লেভেল অফিসাররা মারা গেছেন, ফ্যাক্টরি প্রোডাকশন ম্যানেজার মারা গেছেন, জেনারেল ম্যানেজার মারা গেছেন। এরকম একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর, যিনি প্রথম ট্যাকের এক্সিকিউটিভ ডাইরেক্টর, আমি কি বলি মালিকদের মধ্যে কেউ নিশ্চয়ই না, মালিক এক্সিকিউটিভ ডাইরেক্টর ইজ এ মানে প্রফিট শেয়ার হোল্ডার, ইনভেস্টমেন্টের শেয়ার হোল্ডার নাই, ইকুইটিতে শেয়ার হোল্ডিং নেই, প্রফিট শেয়ার হোল্ডার। আমি তার বাবা যশোরে আব্দুর রাজ্জাক সাহেবের সাথে কথা বলেছি। সেই ডিজিজ যিনি মারা গেছেন তার নাম হলো আবু সাইদ সাহেব। প্রথম দিনই তাকে উদ্ধার করে তাকে দাফন করা হয়েছে, লাশ নিয়ে গিয়ে যশোরে দাফন করা হয়েছে। একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর মারা গেছেন মিশুয়াপা। ওই বিল্ডিং এ তো তখন যে কেউ থাকতে পারতো, গার্মেন্টসের ইন্সপেকশনে যাচ্ছে বিদেশি ক্রেতা থাকতে পারতো। সকাল 8:30 না হয়ে 12টা হলে সব মালিক থাকতে পারতো, ওদের হেড অফিস বিষয়টা মোটেই তা নয়। 5টা ফ্যাক্টরি হেড অফিসই ছিল ওই বিল্ডিং এ। ঠেলে দাও। তবে যারা বন্ধ হওয়ার সিদ্ধান্তের পরেও ডেকে নিয়েছেন তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। এটাকে সমর্থন করা বা শাস্তি হবে না এই কথাটা বলা একেবারে মানে প্রশ্নে আসে না। এবং বিজিএমই আজকে যেটা করেছে, বলবেন হয়তো তার বক্তব্যে, এই প্রথমবারের মতো 5 জন সদস্যের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছেন। এটা অনেক বড় সিদ্ধান্ত, কারণ তার কিন্তু সব শিপমেন্ট বন্ধ, মানে মরার উপরে খাড়ার ঘা। বিষয়টা এরকম, মালিক জেলে, ওই যে হলমার্কের যে অবস্থা হয়েছে, শ্রমিক সব মিলাই দিয়ে চুরি করে মালিক টাকা নিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ব্যবসা, তার সাথে যাদের বিনিয়োগকারী, ব্যাংক, তাদের যে অবস্থা, এই ফ্যাক্টরিগুলো একই অবস্থা হবে। বাংলাদেশের সংস্কৃতিতে প্রধানমন্ত্রীর উদ্বোধন করা শুধু রাজনৈতিক সংস্কৃতি না, এটা জনগণের প্রত্যাশা। আমি সংসদ সদস্য অথবা একজন উপজেলা চেয়ারম্যান অথবা একজন যদি পৌর মেয়র মাননীয় প্রধানমন্ত্রীকে শুধু একটা 5 স্টার হোটেল বাংলাদেশে 3টা, তার মধ্যে একটা এক্সটেনশন, একটা বড় ডেভেলপমেন্ট বাংলাদেশের জন্য, কিন্তু তার চেয়ে অনেক ছোট কাজে আমরা বাধ্য করি। নেত্রী কবে যাবেন, আমরা ধন্যা দিই মাসের পরে মাস। এটা রাজনীতির সংস্কৃতি অংশ। মানুষ দেখতে চায় শেখের বেটি যাবে, শেখ হাসিনা যাবে, তাকে এক নজর দেখবে, দুটো কথা শুনবে, এই প্রত্যাশা থেকে এই কাজগুলি করা হয়। কিন্তু ক্ষমতা এইভাবে যে কেন্দ্রীভূত করা হচ্ছে, যে ব্যাখ্যাটুকু যেমন স্যার দেওয়ার চেষ্টা করলেন, এটা মোটেই সত্য নয়। একটু আগে যে সভাপতি মোহাম্মদ হোসেন সাহেব বললেন যে ডক্টর আব্দুর রাজ্জাক দুর্যোগ মন্ত্রী হওয়ার পরে তার সাথে মিটিং করেছে। আপনি কি প্রধানমন্ত্রীর সাথে মিটিং করেছেন? তা কিন্তু করেননি। আপনি করেছেন ডক্টর আব্দুর রাজ্জাকের সাথে, এবং তিনি নিজেই ওই মিটিংয়ে বসেই, আমি মিটিংয়ে ছিলাম না কিন্তু ওনার কথা শুনে যা মনে হলো, মিটিংয়ে বসে ওনার আইডিয়াটা উনি নিয়েছিলেন, যে আইডিয়াটা ভালো, উইল অ্যাকসেপ্ট ইট। প্রধানমন্ত্রীকে উনি ফোন করেননি অথবা বলেননি আমি গণভবন থেকে ঘুরে আসি রাত্রেবেলা, তারপর আপনাকে জানাবো। এটা ঠিক নয়। ঢালাওভাবে মন্তব্য করা, এই সংস্কৃতি থেকে বের আসতে হবে। আর সবচেয়ে বড় যে সমস্যাটুকু হচ্ছে আমাদের এই জায়গায়, আমরা যে 8 জন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেননি বলেই কি গৃহীত হয়নি নাকি? এই যে বললেন যে না, মোটেই তা নয়, মোটেই না। উনি ব্যাখ্যা করবেন কেন হয়নি বা কেন হবে না। না, আপনি বলেন যে নিশ্চয়ই গণভবন থেকে ঘুরে আসেন। না না, সিদ্ধান্ত নেওয়ার কিন্তু বলেননি যে আমি ঘুরে আসি, কিন্তু এটার ভালো সিদ্ধান্ত। এবং এই সরকার কিন্তু আরেকটি সেল, যে এই ন্যাশনাল লার্জ স্কেল ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য একটা সেল গঠন করার নীতিগত সম্মতি হয়েছে এবং এটা ফ্রেমওয়ার্ক নিয়ে আলাপ আলোচনা চলছে। তো সমস্যাটা হচ্ছে কি, আমরা আমাদের একটু বলতে চাই, সাহেব ভাই আমাকে একটা মিনিট শেষ করে বলে দিচ্ছি।
স্থপতি যারা আছেন, আর্কিটেক্ট যারা আছেন, মালিকদেরকে যেমন আমরা জেলখানায় দেখিনি, আমরা এই পর্যন্ত বাংলাদেশে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকেও দেখিনি, আর্কিটেক্টকেও দেখিনি। একদম শেষ পর্যন্ত কোনো শ্রমিক নেতাকে রাস্তায় এই যে গতকালকে গুলশানে যে ভাঙচুরটা করা হয়েছে, বিল্ডিং আমি অন্তত 4 জন ক্রেতার সাথে কথা বলেছি আন্তর্জাতিক মানের বিদেশে, তাদের বিল্ডিং এ গিয়ে নিচে গিয়ে তারা জিজ্ঞেস করেছে এখানে কোনো গার্মেন্টসের অফিস আছে কিনা। কেন এটা কেন করছেন? সাহেব ভাই, আমি একটা সমস্যা একটু মুসাভাই একটু আমি বিজিবির পক্ষ থেকে আপনারা বলতে পারেন, খুব সংক্ষেপে বলেন, আপনারা বলতে পারেন যে বিজিবি আগে করে নাই, রাইট, আমরা আগে করি না, বাট আমরা এখন করব। 20 সেকেন্ডে বলতে হবে, আমরা কিন্তু শেষ মুহূর্তে। এক নম্বর হলো আমাদের সেফটি ফার্স্ট হিসেবে আমাদের $20 বিলিয়ন এক্সপোর্ট যদি $18 বিলিয়ন নেমে আসে, উই ডোন্ট মাইন্ড, উইল কাম ব্যাক অ্যাগেন। সো ওইসব ফ্যাক্টরি যারা এই আমাদের টোটাল $18 বিলিয়ন $20 বিলিয়ন ব্যবসাটাকে কলুষিত করছে, উইল খুব সংক্ষেপে আমরা ওদেরকে বন্ধ করব। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশের সরকারকে বলতে চাই, আপনারা যত হাই কোয়ালিটির ইকুইপমেন্ট আছে এদেশে নিয়ে আসেন, কারণ আপনারা গত 20-40 বছরে যে অ্যাপ্রুভাল হয়েছে বিল্ডিংগুলি এবং মোস্ট অফ দ্য বিল্ডিং এ ফ্যাক্টরি আছে, ওগুলি কোনটার পর কি হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি বাই দ্য বেস্ট কোয়ালিটি পসিবল ইকুইপমেন্ট। তারপর আরেকটা জিনিস বলি, আরেকটু সাহারা বাংলাদেশে সিটি করতে চাইছে। মাননীয় প্রাইম মিনিস্টারকে বলবো, আপনার সারার সাথে কথা বলেন, আমাদেরকে গার্মেন্টস পল্লী করে দেন, যেখানে আমরা ইমিডিয়েট ওদের রিপে করতে পারবো এবং একটা বিশাল একটা বিউটিফুল সেফটি গার্মেন্টস জোন পাবো। আরেকটা জিনিস বলতে চান, আরেকটা জিনিস আমাকে বলতে দিতে হবে। আমি সাবার একটা বিষয় বলতে চাচ্ছি। মিশু উনি যে কথাগুলো বললেন, এতে আপনাদের সাথে আপনাদের দাবির সাথে এটা আমরা অলরেডি সংগতিপূর্ণ এবং কি আমরা ফেল করি না, আমরা প্রসেস, উই আর ইন প্রসেস স্যার, উই আর ইন প্রসেস, উই আর ইন প্রসেস। এইটা আপনার টোটাল ফ্যাক্টরি 3,500 লাগবে। আমরা আপনার কথার প্রেক্ষিতে একটু সংক্ষেপে মিশুর কাছে আমি আচ্ছা একটা কথা কিন্তু একটা কথা আমি বলতে চাই, শাহরিয়ার আলম যে কথাটা বললেন যে আসলে এটা নির্বাহী একজন পরিচালক মারা গেছেন, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে কোনো মৃত্যুই কিন্তু আমাদের কাম্য নয়, কারোরই কাম্য নয়। এইরকম একটা ঘটনার মধ্য দিয়ে তিনি মালিক হন বা শ্রমিক হন, কেউ এরকম ভাবে, বিশেষ করে বিল্ডিং কলাপসে এরকম ভাবে নির্মম ভাবে উনি মৃত্যুবরণ করুন, এটি কিন্তু আমরা কেউই চাই না। তো আজকে যে কথা আপনি বলছিলেন যে আমরা বিজেপির কথাটা আপনি যেটা বলছিলেন যে বিজিএমই আমরা এটা শুরু করতে যাচ্ছি, আমি সেই ক্ষেত্রে একটা শুধুমাত্র প্রশ্ন না, আসলে এগুলো শুধুমাত্র প্রশ্ন বলেও শুধুমাত্র হবে না, কারণ আমরা এখানে শুধুমাত্র একজন আরেকজনের অবস্থানগুলি বলতে থাকবো, সেগুলোর মধ্য দিয়ে হয় না। আমি যে কথাটা বলতে চাই, যেমন ধরুন যে তাজরিন গার্মেন্টে যে এই যে ভয়াবহ মানে আগুনে পুড়ে যে মানুষ যে নিহত হলেন, শ্রমিক যে নিহত হলেন, আজ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে এই নিহত শ্রমিকদের ব্যবস্থা করা হয়নি। তাহলে আপনারা কিন্তু ওই যে আপনারা যে করবেন, আপনারা যে বললেন, আপনি যে কথাটা বললেন যে আসলে এই উদ্যোগগুলো নেবেন। 10 সেকেন্ডে যদি শেষ একটা প্রশ্ন মিশু আপনার কাছে, আপনারা হরতালটা কেন ডাকলেন 2 তারিখে? হাউ ইজ গোইং টু হেল্প দ্য ইন্ডাস্ট্রি? এটা ইন্ডাস্ট্রি কিভাবে হেল্প করবে? শ্রমিকদের কি কাজে লাগবে? আমরা পরিষ্কার করে মনে করি যে শ্রমিকদের কেন এই ঘটনাটা হয়েছে সেই বিষয়টা আমাদের পরিষ্কার করে সামনে তুলে ধরা দরকার, এবং এই ঘটনার জন্য পুনরাবৃত্তি না হয় সেই বিষয়গুলো কিন্তু আমাদের সামনে তুলে ধরা দরকার। সেই কাজটাই কিন্তু আমরা হরতাল ঘোষণার মধ্য দিয়ে গণতান্ত্রিক বাম মোর্চা, সিপিবি এবং বাস্তব আমরা সেই কর্মসূচিকে সামনে তুলে ধরেছি জনগণের কাছে, দেশবাসীর কাছে। না চালু করি এই ঘটনা, আমি সংক্ষেপে বলছি মোজা ভাই, এখন আর সুযোগ নেই। আমরা কিন্তু রিওয়ার্ড এবং পানিশমেন্ট আপনি আমার সঙ্গে কি করতে হবে জি, ইন্দিরা গান্ধী 1974 সালে না, ওটাতে যাব না, আমরা কি করতে হবে, কি করতে হবে এখন প্রায় আমার 180টা গার্মেন্টস ফ্যাক্টরি ঝুঁকির মধ্যে আছে, এগুলো ভেঙে এটাও আমরা জানি, কিন্তু আমাদের কি করতে হবে? ওনার প্রশ্নের উত্তর এবং আমি কনক্লুশন টানছি। আমি আপনাকে সিম্পল একটা কথা বলি, আমরা অহরহ একটা কথা জাস্ট 20 সেকেন্ডে বলবো। এক নম্বর হচ্ছে জিএমই কে একটা জিনিস বলতে চাই, আপনাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আপনাদের অস্তিত্ব রক্ষা করতে হলে একমাত্র রাস্তা হচ্ছে শ্রমিকদের স্বার্থ সবার আগে আপনাকে দেখতে হবে, এটি হলো প্রথম এবং একমাত্র। নাম্বার 2, আরেকটি কথা আছে, আপনারা অহরহ বলছেন যে বিল্ডিং এ আইন এবং বিল্ডিং বানানোর ব্যাপারে আইন না মানলে পারে পানিশমেন্ট হতে হবে। আপনারা কি একই সাথে বলতে চাচ্ছেন বিল্ডিং এর? ধন্যবাদ শাহরিয়ার সাহেব, 20 সেকেন্ড। করণীয় খুব পরিষ্কার, মিশু আপা জায়গা থেকে দায়িত্ব পালন করবেন, স্থপতিরা তাই দায়িত্ব পালন করবেন, বিরোধী দলের দায়িত্ব পালন করবে, সরকারের দায়িত্ব পালন করবে, বিজনেসম্যানের দায়িত্ব পালন করবে। এবং আমরা ছোট্ট একটা অনুরোধ আছে, মিডিয়া এটাকে ইন্টারন্যাশনালি যেভাবে নেগেটিভ ভাবে পোর্ট্রে করেছে, এটা কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মারা হচ্ছে। এবং সবার শেষে বলবো যে আইনকে আরো শক্তিশালী করতে হবে এবং আইনের প্রয়োগকে বাস্তবে রূপান্তর করতে হবে। ঠিক আছে, সাজন ভাই আমি 10 সেকেন্ডের মধ্যে শেষ করছি। তথ্য অধিকারী কথা কিন্তু আমরা বলছি
করেছি, প্রকৃত অর্থে সেখানে কি ঘটনাটুকু হয়েছে এক ঝলক এগুলো মানে যেগুলো আপনার কাছে হয়তো নির্মানবিক মনে হচ্ছে, কিন্তু কিছু কিছু ঘটনা কিন্তু সামনে তুলে আনা কিন্তু আমি মনে করি যে তথ্য অধিকারের অন্তর্গত, যার জন্য মিডিয়া কর্মীরা যেটা করছেন সেটা নিয়ে কিন্তু আমি আসলে আমি মনে করি তারা ঠিক কাজটি করছেন। না, আমি সবশেষে বলতে চাই, মানুষকে বাঁচাতে হলে অস্ত্র না কিনে এই ডিজাস্টার ম্যানেজমেন্টের ইকুইপমেন্টস গুলি কেনা হোক সর্বপ্রথম অগ্রাধিকার ভিত্তিতে। এক্স্যাক্টলি গত 40 বছরে যে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, এই অ্যাপ্রুভাল আপনি ইচ্ছে করলেই কিন্তু এক মাসে আমরা খালেকুজ্জামান সাহেবের কাছে আমাদের সমস্যা হলো পদ্মা সেতু নিয়ে যখন আলোচনা করি সব পয়সা পদ্মা সেতু সবাই বলে আজকে যেমন বলছেন ভাই 20 সেকেন্ড আমি লক্ষ্য করছি বারবার সবাই বলছে সমরাস্ত না কেনা। বার্মার চেয়ে আমার পজিশন খারাপ। বার্মা বিমান বাহিনীতে 3 গুণ বেশি হয়ে গেছে, নৌবাহিনী 4 গুণ বেশি হয়ে গেছে। বার্মা আমি 5 লাখ, আমার আমি 1.5 লাখ। এটা ব্যালেন্সড এক্সপেন্ডিচার করতে হবে, ব্যালেন্স হতে হবে ইনভেস্টমেন্ট। তাহলে বাংলাদেশ সার্বভৌমত্ব কে রক্ষা করবে? আমাকে আক্রমণ করার মত পাশে মানুষ বাদ দিয়ে সার্বভৌমত্ব, যাই হোক আক্রমণ আপনাকে করবে না, পাশে তো আপনার বন্দুক এখানে তেটো ফিল করতেছেন। প্রথম কথা হলো ওনার তথ্যে 20 সেকেন্ড ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স তারা অধিদপ্তরের যে প্রতিবেদন সেখানে বলা আছে আশুলিয়া, গাজীপুর, মিরপুর, নারায়ণগঞ্জ সেখানে 797টা কারখানা পরিদর্শন করে 243টা ঝুঁকিপূর্ণ বলেছেন, এবং এগুলি খুবই মারাত্মক ঝুঁকিতে আছে, ইমিডিয়েট ব্যবস্থা না নিলে সেটা চলে আসতে পারে। আর এটা হলো যে শাহরিয়ার সাহেব একটা কথা বলছেন যে এখানে আমরা যে হরতাল, এটা আওয়ামী লীগ বিএনপির হরতাল না, আমরা এবার হরতাল দিয়েছি বাম মোর্চা সহ, সেটা এই জন্য যে এইবার যেন এটা পার না পায়। এই বিচার আমরা এবার বাধ্য করব এবং বিচার সরকারকে করতে হবে, এবং সেখানে ভবন মালিক, কারখানা মালিক। যদি 20 সেকেন্ডে শেষ করেন যে যন্ত্রপাতি কেনার জায়গায় আছে, কিন্তু যন্ত্রপাতি কেনাটা তো সমস্যার সমাধান নয়। এইরকম অবস্থা যাতে প্রিভেন্টিভ মেজারে আমরা নিতে পারি, এরকম ঘটনা পুনরাবৃত্তি না হয়, সেটাতে আমরা কি করব? মাইক্রোফোনটা প্লিজ। আইনের সঠিক প্রয়োগ করতে হবে। আজকে যে ব্যর্থতা ঘটেছে আইনের, যে দি ম্যান হু ইজ রেসপন্সিবল ফর অল দিস ডিজাস্টার, দি টিএনও, তাকে আসামি তাকে বাদ দেওয়া হয়েছে। তাহলে কি, তাহলে হবে কি মানুষ অপরাধ করলে বেশি মানে আইনের কঠিন বাস্তবায়ন। আমার কথা, রাশিয়া থেকে 20,000 কোটি টাকার অস্ত্র না কিনে 269 কোটি টাকা যদি ডিজাস্টার ম্যানেজমেন্ট ইকুইপমেন্ট কিনা হয়, অসুবিধা থাকে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের রাষ্ট্রদূত বারবার ভাই আমাদের এই আলোচনা, আমার পাশে তো আমাদের এই আলোচনা চলতে থাকবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আক্রমণ করবেন না, আমরা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আরটিভির এই বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিল আজ এই পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 8টায়। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এবং যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা যখন এই বিশেষজ্ঞদের মতামত ভিত্তিক অনুষ্ঠান করি, সেখানে আমাদের সাথে আপনারা মতামত দিয়ে থাকেন, প্রশ্ন করে থাকেন, অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে থাকেন, এবং আমরা মনে করি এর মাধ্যমেই একটা কাঙ্ক্ষিত অবস্থানে আমরা চলে আসব, যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।